আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কি অবস্থা ভাইয়া? ভালো পড়াশোনা করেছেন? করেছি। Good. তাহলে ফ্রান্সিস বেকন আর সমস্যা বেরিয়েছে? প্রশ্নগুলো যে পড়তে বলছি এবং বলেছিলাম যে অন্তত একবার করে লিখতে, লিখেন নাই? লিখেছেন কি? না দাদা, পড়ছি বাট লিখিনি। লিখতে পারবেন এখন পরীক্ষা আসলে? পারবো। ভাইয়া পারবো ইনশাআল্লাহ। জি ভাইয়া পারবো। কোনো সমস্যা নাই? না ভাইয়া। লাইভে যারা দেখতেছেন একটু জানাবেন শুনতে পাচ্ছেন কিনা। আমাকে ক্লিয়ারলি শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন। যেহেতু ক্লাসগুলো ফ্রি, অন্তত ক্লাসগুলো একবার করে পড়লে আশা করি যে উপকৃত হবেন। মোটামুটি একটা আলোচনা তো হচ্ছে, তাই না? জি দাদা। মোটামুটি না, অনেক ভালোই হচ্ছে, ভালোই হয়েছে। আচ্ছা, নিউ থার্ড ইয়ার কেউ আছে? এরা ভাবতেছে আমাদের তো ক্লাস না, কি আর করবো। কিন্তু এই ক্লাসগুলো এখন যদি করতো তাহলে উপকার হতো না ওদের। জি দাদা। এই ক্লাসগুলোর জন্য ওদের হচ্ছে আমি ক্লাস মেন ক্লাসগুলো পিছাই দিলাম। যে ক্লাসগুলো আপনারা করবেন, আপনারা প্রায় 50% আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে তখন মেইন ক্লাসগুলোতে অনেক হেল্প হবে আপনাদের। আর এদের তো খুঁজেই পাওয়া যায় না। এডিশন স্টিলের টেক্সট আছে এখানে হচ্ছে পাঁচটা। পাঁচটা টেক্সট কি কি বলতে পারবেন? বলতে পারবেন কেউ? পাঁচটা টেক্সট কি কি আছে? জি ভাইয়া পারবো। বলেন দ্য তো স্পেক্টেটর নামগুলা। অ্যাকাউন্ট অফ হিমসেলফ অফ দ্য ক্লাব, তারপর স্যার রোগারের চার্জ, হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ, ডেথ অফ স্যার রোগার। এই পাঁচটা। না থেকে বলছেন? না দেখে বলছেন সবগুলাই? জি ভাইয়া। বাহ।
ওকে, যদি মন চায় আপনারা আপনাদের বন্ধু বান্ধবীদের মেনশন দিতে পারেন। এক কথা আসলে সবসময় বলতে ইচ্ছা করে না, বলাও ঠিক না। দুইজন ব্যক্তি এখানে, এডিশন এবং হচ্ছে স্টিলি, এখানে মূলত হচ্ছে দুইজন ব্যক্তি, একজন না। এই দুইজন ব্যক্তি মূলত যৌথ প্রযোজনায় যে ছবি হয় ঠিক এরকম যৌথ প্রযোজনায় তারা লিখেছেন। তো জোসেফ এডিসন মূলত 1672 সালে জন্মগ্রহণ করেছিল ইংল্যান্ডের মিলস্টোন উইলশায়ারে। তার বাবা ছিল ল্যান্সলট এডিসন, ছিলেন একজন বিশপ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি সাহিত্য এবং রাজনীতিতে জড়িত হন। এডিসন এসে বা প্রবন্ধ, কবিতা, নাটক রচনা করতেন এবং বিশেষভাবে দ্য স্পেকটেটর পত্রিকায় তার প্রবন্ধের জন্য সে বিখ্যাত ছিল। এবং তার বন্ধু রিচার্ড স্টিল এর সঙ্গে মিলে তিনি দ্য টটলার এবং দ্য স্পেকটেটর সম্পাদনা ও প্রকাশনা করেন। তার রচিত নাটক ক্যাটো সমসাময়িক ইংল্যান্ডে খুব জনপ্রিয় হয়েছিল। তিনি রাষ্ট্রীয় কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং 1717 সালে সেক্রেটারি অব স্টেট পদে নিযুক্ত হয়েছেন। এবং জোসেফ এডিসন 1719 সালে পরবর্তীতে মৃত্যুবরণ করেছেন। ঠিক আছে, তো এখানে আমাদের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে মূলত যে এখানে দেখেন এগুলো দেওয়া আছে, যেমন এই যে রিচার্ড স্টিল, তারপর হচ্ছে আপনারা বইয়ের মধ্যে দেখবেন জোসেফ এডিসন, দেন হচ্ছে দেওয়া আছে দ্য টটলার সম্পর্কে যেটা বললাম, স্পেকটেটর সম্পর্কে যেটা বললাম, এগুলো আমি সংক্ষেপে বললাম। আপনারা যদি বিস্তারিত পড়তে চান এই সময় পড়ে নিতে পারেন। আচ্ছা, তো প্রথমে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে দ্য স্পেকটেটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফ। তো এটা হচ্ছে মূলত হচ্ছে কে লিখেছে? জোসেফ এডিসন। এটা কি দুইজনে লিখেছে? না, একাই। না, একজন। একাই লিখেছে। তাহলে এটা হচ্ছে জোসেফ এডিসনের লেখা একটা টেক্সট, একজন। যিনি 1672 সালে জন্মগ্রহণ করেছিল, 1719 সালে মৃত্যুবরণ করেছিলেন জোসেফ এডিসন। এবং এটা একটা এসে, এবং তিনি বিখ্যাত ছিল কো ফাউন্ডার অফ দ্য স্পেকটেটর। এবং আরো বলা যায় যে এগুলো হচ্ছে তার পার্সোনাল এসে, তার পার্সোনাল অভিব্যক্তি ছিল। তো দ্য স্পেকটেটর নাম্বার 1 এখানে পাবলিশ করা হয় 1711 সালের মার্চের 1 থেকে 2 তারিখের মধ্যে, ফার্স্ট ভলিউমে দ্য স্পেকটেটর নাম্বার 1 অথবা ফার্স্ট ভলিউম যেটাই বলেন। এখানে মেইন ক্যারেক্টার দ্য স্পেকটেটর, এটা হচ্ছে একজন এনিনোমাস বা হচ্ছে এনিনোমাস অবজারভার বা ন্যারেটর বলা যায়। ইনি হচ্ছে মেইন ক্যারেক্টার এখানে। আর এখানে মূলত হচ্ছে মেইন থিম যে ব্যাপারটা বা যে থিমগুলো আছে সেটা হচ্ছে অবজারভেশন এন্ড রিফ্লেকশন, অথবা অবজারভিং সোসাইটি অ্যাজ আ সাইলেন্ট স্পেকটেটর। চুপি চুপি মূলত হচ্ছে সমাজের যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো অবজার্ভ করে। এবং এটা সেটিং যদি চিন্তা করি তাহলে হচ্ছে মূলত আর্লি 18th সেঞ্চুরি লন্ডন, ইংল্যান্ডে। ঠিক আছে, এখন এটা পারপাসটা কি ছিল, উদ্দেশ্যটা কি, কেন এটা লিখলেন? মূলত টু ইন্ট্রোডিউস দ্য ন্যারেটর অ্যান্ড সেট দ্য টোন ফর ফিউচার এসে। তার সামনের যে এসেগুলো বা ভবিষ্যতে যে এসেগুলো সে লিখবে সেগুলো সম্পর্কে পরিচয় করে দেওয়ার জন্য তিনি লিখেছেন। বুঝেছেন? তো এটা পড়তে গেলে সর্বপ্রথম আমাদের মূলত লেখকের সম্পর্কে বা জোসেফ এডিসনের একটা কৌতূহল ছিল। কৌতূহলটা কিরকম? পাঠকদের নিয়ে লেখকের ভাবনার মধ্য দিয়ে এই প্রবন্ধটা শুরু হয়। প্রবন্ধটা শুরুই হয়েছে যে তিনি পাঠকদের নিয়ে ভাবতেছেন, যেহেতু সামনের টেক্সট গুলো কেমন হবে এইসব ব্যাপারে বলতেছে। এখানে দেখেন এই যে জোসেফ এডিসন ইন্ট্রোডিউস হিমসেলফ টু স্যাটিসফাই দ্য কিউরিসিটি অফ দ্য জেনারেল রিডার্স। এই সাধারণ পাঠকদেরকে নিয়ে তিনি ভাবতেছেন বা প্রবন্ধটা কিভাবে শুরু হবে। তো তিনি বলেন পাঠকেরা প্রায় লেখকের জীবনের বিষয়ে জানতে চান।
আমরা যে লেখাটা পড়ি বা শুরুতে লেখকের জীবন সম্পর্কে না জানলেও লেখাটা পড়ার পর যখন লেখাটা আমাদের ভালো লাগে তখন পাঠকের জীবন সম্পর্কে আমরা অনেকে জানতে চাই। তো তারা লেখকের ব্যক্তি জীবনের নানা দিক, যেমন লেখক বিবাহিত কিনা, তার চেহারা কেমন, কয়টা বিয়ে করেছে, পরকীয়া করে কিনা, সাহিত্যের এটা স্টুডেন্টদের একটা অভ্যাস যে এই জিনিসগুলো জানতে চায়, তাই না? পাঠক মানে লেখক আবার ছেলে নাকি মেয়ে এগুলো অনেকে চিন্তা করে। তো তার চেহারা কেমন, ব্যক্তিত্ব কেমন, এসব জানতে আগ্রহ প্রকাশ করে। এসব চিন্তা থেকে লেখক সিদ্ধান্ত নেন তিনি প্রথমেই পাঠকদের নিজের সম্পর্কে জানাবেন। তিনি চান পাঠকেরা যেন তার লেখাপড়ার আগে তাকে আগে থেকে কিছুটা জানতে বা বুঝতে পারেন। এই বিষয় নিয়ে কিন্তু তার এই দ্য স্পেকটেটর অ্যাকাউন্ট অফ হিমসেলফ। অ্যাকাউন্ট অফ হিমসেলফ, দ্য স্পেকটেটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফ। এবার তাহলে টাইটেলটা খেয়াল করেন, টাইটেলটা দ্বারা আমরা কি বুঝতেছি? দ্য স্পেকটেটরস। তাহলে এখানে এই দ্য স্পেকটেটর কাকে বোঝানো হচ্ছে মূলত এই জায়গায়? লেখককে। লেখককে। তো তার নিজেকে সে এখানে প্রকাশ করতেছে, ঠিক আছে? তো এরপর মূলত আমরা যে বিষয়টা টেক্সটের মধ্যে থেকে জানতে পারি সেটা হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এন্ড তার আর্লি লাইফ, তার জীবনের শুরুর দিকটা। হি সেজ ওয়াজ বোর্ন টু আ স্মল ফ্যামিলি স্টেট। সে খুবই ছোট্ট একটা পরিবারে জন্মগ্রহণ করেছে। দ্য ল্যান্ড হ্যাজ বিলং টু হিজ ফ্যামিলি ফর 600 ইয়ার্স। তার এই পরিবারটা মূলত হচ্ছে প্রায় 600 বছর ধরে এই জায়গাটাতে রয়েছে। ক্লিয়ার? বুঝতে পারতেছেন উনি কিভাবে শুরু করলো? বোঝা যায়? ওকে, এরপর যদি খেয়াল করি আমরা বলতে পারি এখানে যে তিনি বলতেছেন যে যেহেতু 600 ইয়ার্স ধরে তার ফ্যামিলি এখানে বিলং করতেছে, নো ফিল্ড ওয়াজ এভার লস্ট অর অ্যাডেড। এখানে মানে কোনো জমি তাদের এখনো নেওয়া হয়নি। হিজ মাদার ড্রিমড হি উড বি আ জাজ হোয়েন শি ওয়াজ প্রেগনেন্ট। তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন তখন তার মা স্বপ্ন দেখেছিলেন যে তার সন্তান একদিন বিচারক হবে। হিজ ফাদার ওয়াজ আ জাস্টিস ফর দ্য পিস। তার বাবা ছিলেন একজন শান্তি রক্ষার বিচারক, জাস্টিস অব দ্য পিস। দ্য ভিলেজার্স থট দিস ড্রিম ওয়াজ স্পেশাল। গ্রামের মানুষও এই স্বপ্নকে বিশেষ কিছু মনে করতেন। এজ আ বেবি, মানে একজন শিশু হিসেবে, হি ওয়াজ কোয়াইট অ্যান্ড সিরিয়াস। সে খুবই চুপচাপ এবং গম্ভীর প্রকৃতির ছিলেন। হি ডিড নট লাইক নয়েজি টয়েস। মানে এই যে ছোট বাচ্চাদেরকে আমরা বাজতেছে এমন খেলনা দেই না, এই ধরনের আওয়াজ, মানে আওয়াজে বাজানো খেলনা তিনি পছন্দ করতেন না। এটা ছিল তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এন্ড আর্লি লাইফ। এখন এভাবে বলাতে ভালো হচ্ছে নাকি শুধু বাংলা বলবো নাকি শুধু ইংরেজি বলেন? ভাইয়া বাংলা পড়াই দেন, বাংলা বলে ইংলিশটার দরকার নাই? ইংরেজি বলার সময় না, মানে এত ভাইয়া ইংলিশটা হয় পড়ান। হ্যাঁ এভাবেই তো ভালো বললে ছিল। বাংলাটাও আবার পড়তে হচ্ছে না, পরে সময় বেঁচে যাচ্ছে না ভাইয়া। না, ওই ইংলিশটা শুনলে হবে কি, যদি আরে মনোযোগ সেটা তো দিয়ে কেউ আমরা শুনেন, যদি মনোযোগ দেন তাহলে আপনাদের লেখার সময় এই কথাগুলো মনে আসবে, মাথায় আসবে। আচ্ছা, এরপর জি তার ভাইয়া। স্কুল টেক্সটে এরপরে বলা হয়েছে স্কুল এন্ড ইউনিভার্সিটি লাইফ, অর্থাৎ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে। হি সেজ হিজ আর্লি চাইল্ডহুড ওয়াজ নট রিমার্কেবল। তিনি জানায় তার ছোটবেলা খুব বেশি উল্লেখযোগ্য মানে ছিল না। হি ওয়াজ আ সাইলেন্ট, সে সবসময় নীরব চুপচাপ থাকতো। এন্ড সিরিয়াস বয় এট স্কুল, এবং স্কুল জীবনে সে সবসময় নীরব এবং গম্ভীর প্রকৃতির ছাত্র ছিলেন। হিজ টিচার সেড হিজ টিচার সেড দ্যাট হি ওয়াজ ক্লেভার অ্যান্ড সলিড। তার শিক্ষকেরা বলতেন তিনি মেধাবী এবং নির্ভরযোগ্য। এট ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে, হি অলসো স্পোক ভেরি লিটল। সে খুবই কম কথা বলতেন। ফর 8 ইয়ার্স, 8 বছরে,
হি রেয়ারলি সেড 100 ওয়ার্ডস, তিনি হয়তো 100 শব্দ মুখ দিয়ে বলেন নাই। হি মোস্টলি স্পোক ইন পাবলিক কলেজ অ্যাক্টিভিটিস, সাধারণত প্রকাশ্যে কলেজে কোনো কর্মকাণ্ড ছাড়া তিনি কথা বলতেন না। হি স্পেন্ড মোস্ট অফ হিজ টাইম রিডিং বুকস, তিনি বেশিরভাগ সময় কাটাতেন বই পড়ে। হি রিড মেনি ফেমাস বুকস ইন মেনি ল্যাঙ্গুয়েজ, তিনি বহু বিখ্যাত লেখকের নানা ভাষার বই পড়তেছেন। আচ্ছা, আমি যে ইংলিশটা বলতেছি আপনারা ক্যাচ করতে পারতেছেন? জি ভাইয়া। ভাইয়া কারণ আমি ভাইয়া। খুবই ইংলিশটা মানে খাতা থেকে বলতেছি, মানে খুবই শর্ট ট্রান্সলেশন করে, মানে ইজিলি কিভাবে বলা যায় সেই কাজটা করা হচ্ছে। ঠিক আছে, এরপরে যদি আমরা খেয়াল করি, মূলত ট্রাভেল আফটার হিজ ফাদার্স ডেথ, পিতার মৃত্যুর পর যে ভ্রমণটা। হোয়েন হিজ ফাদার ডাইড, যখন তার বাবা মারা গেল, হি ডিসাইডেড টু ট্রাভেল, সে সিদ্ধান্ত নিল সে ভ্রমণ করবে, বিভিন্ন দেশ ঘুরে বেড়াবে। হি লেফট ইউনিভার্সিটি উইথ এ স্ট্রেঞ্জ রেপুটেশন, এক রকমের অদ্ভুত খ্যাতি নিয়ে তিনি বিশ্ববিদ্যালয় ছাড়লেন। পিপল থট হি ওয়াজ স্মার্ট বাট ওল্ড, হি ওয়াজ স্মার্ট বাট ওল্ড, তো মানুষজন কি ভাবতেছিল, তিনি হয়তো খুব বুদ্ধিমান তবে স্বভাবগতভাবে কিছুটা বিচিত্রময়, ওড। হি ভিজিটেড মেনি কান্ট্রিজ ইন ইউরোপ, তিনি ইউরোপের অনেক দেশ ভ্রমণ করেন। হি ওয়ান্টেড টু সি নিউ অ্যান্ড ইন্টারেস্টিং থিংস, তিনি যেহেতু অনেক দেশ ভ্রমণ করতেছিল, তো নতুন এবং আকর্ষণীয় জিনিস দেখতে চান বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। হি ইভেন ট্রাভেল টু ইজিপ্ট টু সি আ পিরামিড, তিনি এমনকি মিশরে পিরামিড দেখতেও গিয়েছিলেন। আফটার দিস, এরপর হি রিটার্ন হোম টু ইংল্যান্ড, তিনি তার নিজের দেশে ইংল্যান্ডে ফিরে আসেন। দেন আমরা দেখতে পাবো লাইফ ইন দ্য সিটি অ্যান্ড পাবলিক প্লেস, শহরের জীবন এবং জনসমাগম স্থলটা কেমন ছিল তার জীবনে। হি নাও লিভস ইন দ্য সিটি, শহরে বাস করত। হি অফেন, প্রায়শই ভিজিটস বিজি পাবলিক প্লেসেস, তিনি ব্যস্ত কিছু স্থান সবসময় ভ্রমণ করতেন। হি গোস টু কফি হাউসেস এন্ড দ্য থিয়েটার, তিনি কফি হাউস এবং থিয়েটারে যেতেন। হি সামটাইমস লিসেন টু পলিটিশিয়ানস উইলস কফি হাউস, কখনো কখনো তিনি উইলস কফি হাউসে গিয়ে রাজনীতিবিদদের কথা শুনেন। হি স্মোকস এট চাইল্ডস এন্ড লিসেন্স টু পিপল টক, চাইল্ডসে গিয়ে মূলত তিনি ধূমপান করেন এবং অন্যদের কথা শুনে থাকেন। হি ইজ সিন এট সেন্ট জেমস কফি হাউস অন সানডে, রবিবার করে তিনি সেন্ট জেমস কফি হাউসে যান। হি ভিজিটেড প্লেস লাইক দ্য গ্রেসিয়ান এন্ড দ্য কোকোয়া ট্রি, few friends know who he truly is. He mixes with many groups but rarely speaks. He sometimes passes as a merchant or a Jew at the market. তো তিনি কি করতো, গ্রেসিয়ান বা কোকোয়া ট্রির মতো জায়গায় যেত। তিনি আসলে কে, কেবলমাত্র তার কয়েকজন বন্ধু ভালোভাবে জানতো তিনি কেমন কিরকম। তো তিনি নানা দলের মধ্যে মিশে থাকতেন কিন্তু খুব কম কথা বলেন। কখনো কখনো তিনি বাজারে ব্যবসায়ী কিংবা ইহুদি বলে পরিচয় দিতেন, নিজের পরিচয়টা ইহুদি বলে পরিচয়ও দিতেন। আমরা এরপর বলতে পারি রোল অ্যাজ এ স্পেকটেটর অর অবজারভার, অর্থাৎ জীবনের একটা পর্যবেক্ষক হিসেবে তিনি আবির্ভূত হন। হি সেজ হি ইজ এ স্পেকটেটর ইন লাইফ, তিনি বলেন তিনি জীবনের একজন দর্শক বা পর্যবেক্ষক। তাহলে স্পেকটেটর মানে অর্থ আমরা কি বলতে পারি, পর্যবেক্ষক বা অবজারভার। হি লাইকস টু ওয়াচ রেদার দেন টেক পার্ট, হি লার্নস অ্যাবাউট পলিটিক্স, business and family life by watching others. He never joins in with strong opinions. He wants to be neutral between different groups. He wants to keep his role as an observer. কোনো কিছুর অংশগ্রহণের চেয়ে দেখার ব্যাপারেই তার বেশি আগ্রহ। তিনি বিভিন্ন মানুষের আচরণ, রাজনীতি, ব্যবসা এবং পারিবারিক জীবন থেকে শেখার চেষ্টা করেন। তিনি কখনো কোনো ধরনের বিশেষ মত প্রকাশ করেন না, বরং তিনি সব পক্ষের মধ্যে নিরপেক্ষ থাকতে চান। নিজেকে তিনি একজন নিরপেক্ষ
পর্যবেক্ষক হিসেবে গড়ে তুলতে চান, এবং তার ব্যক্তিগত তথ্য সীমিতভাবে যদি প্রকাশ করার চিন্তা করি, লিমিটেড পার্সোনাল ইনফরমেশনে, তো তিনি তার জীবন সম্পর্কে খুবই অল্পই প্রকাশ করেছেন। তিনি চান পাঠকেরা যেন শুধু এটুকুই জানেন যে তিনি এই কাজের জন্য তৈরি। ভবিষ্যতে তিনি আরো জানাবেন তিনি তার নিজের নাম, বয়স আর ঠিকানা গোপন রাখেন। তিনি ব্যক্তিগত গোপনীয়তাকে গুরুত্ব দেন এবং কারো বাড়তি মনোযোগ চান না। একান্ত প্রয়োজন না হলে তিনি শুধু এই বিষয়ে জানাবেন। তার লেখালেখি, রাইটিং বা তার যে চিন্তা ভাবনা, এগুলোও তিনি শেয়ার করেছেন। তার বন্ধুরা বলেন তিনি যেন তার মনের কথা বা মতামত লিখিতভাবে প্রকাশ করেন। তিনি স্বভাবতই কম কথা বলেন, তাই বলা কম পছন্দ করেন। এ কারণেই তিনি ভাবনাগুলো লেখার ও প্রকাশ করার সিদ্ধান্ত নেন। তিনি প্রতিদিন পাঠকদের জন্য কিছু না কিছু লিখবেন। এর মাধ্যমে তিনি নিজের দেশকে উপকার ও পাঠকদের বিনোদন দিতে চান। তিনি আশা করেন তার জীবন যেন একেবারে বৃথা না যায়। সর্বশেষে বলতে পারি, ইনভাইটেশন এন্ড প্রমিসেস অফ দ্য ফর দ্য নেক্সট এসেস, মানে এই এসের মধ্যে তিনি পরবর্তী এসে পড়ার, মানে পাঠক, মানে পরবর্তী যে প্রবন্ধ এটা শোনার বা পড়ার একটা আমন্ত্রণ জানিয়েছেন। তিনি এখানে পাঠকদের চিঠি পাঠাতে আমন্ত্রণ জানান। তিনি তার ক্লাবের সদস্যরা এই প্রবন্ধগুলো দেখে ও সংশোধন করে ভালো করার চেষ্টা করেন। তিনি আশ্বাস দেন আগামী লেখায় তিনি তার বন্ধুদের ও ক্লাবের সদস্যদের পরিচয় করিয়ে দেবেন। লেখক চান তিনি যেন চিন্তাশীল একজন পর্যবেক্ষক এবং লেখক হিসেবে পরিচিতি হতে পারেন। বুঝতে পারছেন? তাহলে আমরা এই জায়গায় কি বুঝলাম, কি নিয়ে কথা বলা হয়েছে এখানে? নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানাতে চেয়েছে, কেন এটা জানাতে চাইলো? যাতে পাঠকদের তাকে নিয়ে আর কোনো আগ্রহ না থাকে। কারণ পাঠকদের একটা আগ্রহ থাকে লেখক সম্পর্কে জানার জন্য। এই জন্য তিনি এই দ্য স্পেকটেটরের প্রথম এসেটাই তার নিজের সম্পর্কে লিখেছে, যাতে পাঠকরা তার সম্পর্কে বুঝতে পারে তিনি মানুষটা কেমন। ঠিক আছে? জি ভাইয়া। এবং এরপরে যদি আমরা খেয়াল করি, আমাদের এখানে হচ্ছে বইয়ের মধ্যে কি ফ্যাক্টস গুলো দেওয়া আছে, মেইন পয়েন্টস দেওয়া ছিল, সামারি দেওয়া আছে, এবং এখানে বাংলা সামারিটা মোটামুটি আমি যেভাবে বলছি হয়তো এইভাবে দেওয়া থাকার কথা। এই যে এই কৌতূহল মেটানোর জন্য প্রথম দুটি প্রবন্ধে লেখক ও তার বন্ধুদের পরিচয় দেবে বলে জানান। কারণ প্রথমটাতে তিনি তার সম্পর্কে বলেছেন এবং শেষে আরেকটাতে তিনি তার বন্ধুদের কথা তিনি জানাবেন। ঠিক আছে? এবং তার মা স্বপ্ন দেখেছিল তিনি বিচারপতি হবেন। তার পিতাও ছিল জাস্টিস, কি ছিল? জাস্টিস অফ পিস। এরপরে এখানে আছে আমাদের অফ দ্য ক্লাব। এগুলো কি টেক্সট গুলো আপনারা পড়েছেন কখনো? জি ভাইয়া পড়েছিলাম ভাইয়া। লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ড পড়েছেন? জি ভাইয়া আমাদের ওয়ার্ডগুলো ক্লাসে না। পড়াইছিল। ক্লাসে পড়ানো হয়েছে? হ্যাঁ ক্লাসে পড়ানো হয়েছে। ক্লাসে ভাইয়া নিজের থেকে আলোচনা করে দিছে, লাইন লাইন বাই পড়ানো। লাইন এইখানের মতো করে পড়াই নাই। তাহলে কিভাবে পড়েছে? ভাইয়া নিজের মতো করে শুধু আলোচনা মুখে করে দিছিল। বাংলা সামারিটা পড়ে দিছে। আপনারা টেক্সট গুলো দেখেছিলেন? দেখেছি। সামনের থার্ড ইয়ারের এডিশনে এই টেক্সট গুলোকে আমি অ্যাড করে দিব বইয়ের মধ্যে। নেক্সট এডিশন যখন আসবে তখন এই টেক্সট গুলো অ্যাড করে দিব, কারণ হচ্ছে এগুলো খুবই ছোট ছোট টেক্সট এবং এগুলো পড়তেও ইজি লাগবে, খুবই সহজ লাগার কথা, তাই না? আচ্ছা, এবার নেক্সট টেক্সটটা দেখেন। অফ দ্য ক্লাব, কে লিখেছে এটা? আমাদের রিচার্ড স্টেট। অফ দ্য ক্লাব, এটাও একটা এসে, এটাও দ্য স্পেক্টেটরের একটা অংশ, ডেইলি পাবলিকেশনের। ওই যে তার বন্ধুর সম্পর্কে পরিচয় করে দিতে চেয়েছিল, তো এরপরে তার বন্ধু একটা এসে লিখলো এখানে। তো রিচার্ড স্টিল মূলত 1672 সালে ডাবলিনে, কত সালে? 1672 সালে ডাবলিনের, মানে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন।
তিনি চার্লস দ্বিতীয় বা চার্লস দ্য সেকেন্ডের সময়কালীন একজন বিখ্যাত ইংরেজ লেখক, প্রাবন্ধিক এবং রাজনীতিবিদ ছিলেন। কোন সময়ের কথা বলছে? চার্লস দ্য সেকেন্ড কখন ক্ষমতায় ছিল? বলতে পারতে হবে এটা। অ্যাবসালম একিটোফেলে পড়েছি আমি এটা, আপনাদের পড়িয়েছি। বলেন জি ভাই। কোন এজের সময় এটা? সেই এজটার নাম কি? ক্যারোলাইন এজ। ক্যারোলাইন এজের মূলত হচ্ছে সেই সময় কত থেকে কত সাল বলতে পারবেন? 1625 থেকে 1650। 1625 থেকে 1650। আর ইনি জন্মগ্রহণ করেছেন 1672-এ। ভাই 1649 না? হ্যাঁ, 1649। 1625 থেকে 1649 হচ্ছে ক্যারোলাইন এজ। তারপরে কি তাহলে ছিল? 1649 থেকে বা 1650 ধরেন, 1649 থেকে 1660 সাল পর্যন্ত কোন এজ ছিল? কমনওয়েলথ। কমনওয়েলথ। 1660 থেকে কি ছিল? রেস্টোরেশন এজ ছিল 1660 থেকে 1702। 1702 পর্যন্ত। রেস্টোরেশন এজ। আর এরপর 1702 থেকে 1785 পর্যন্ত এটা মনে হয় নিও ক্লাসিক্যাল নাকি? নিও ক্লাসিক্যাল এজ। তারপরে রোমান্টিক এজ, তারপর ভিক্টোরিয়ান এজ, এগুলো তারপর মাথায় মডার্ন। রাখতে হবে তারপরে না, মডার্ন। এগুলো ভুলে গেলে হবে? এদিকে খাইলাম আর একদিকে ভাই ভুলে এইগুলা গেলাম। মনে থাকে না অনেক পড়ার পরেও। মনে থাকবে না কেন? এটাকে কি বলে? এটা এটা কি? সরে এটা কোনোদিন ভুলছেন? না ভাইয়া। কেন ভুলেন নাই? তাহলে এইগুলা মনে থাকে না, ওটা কেন মনে আছে? ওটা তো ভুলে যাওয়ার কথা। সেই ছোটবেলায় পড়ছেন, ওটা কি মনে থাকে? কয়েকদিন আগের পড়াটা যদি মনে না থাকে, তাহলে এই ছোট্টবেলায় কি পড়ছেন সেটা কেমনে মনে আছে? ডেডিকেশন, বারবার পড়া। একটা পড়া এমনিতে মাথায় থাকবে না, স্বাভাবিক। এই যে এটা যে এটা যে কতবার পড়েছেন, শতবার পার হয়ে গেছে ছোটবেলাতেই, হয় নাই? হয়েছে? হচ্ছে ভাইয়া। জি ভাইয়া। শতবার তো বললাম খুব কম, আরো বেশি হয় হয়তোবা। শিক্ষাক্ষেত্রে এসে আপনার প্রথম যদি কিছু শেখা হয়, সেটা হচ্ছে এই 1 থেকে 10 আর সরেয়া, এই দুইটা মানে লেটার সব থেকে বেশি বলা হয়। আর 1 থেকে 10 ছোট বাচ্চাদের সব সময় এইগুলোই সবাই ধরে না? তাহলে মনে থাকে জি না, ভাইয়া। ভুলে যায়, এটার কারণ কি? এটা খুঁজে বের করতে হবে। আপনার পড়ায় ঘাটতি আছে, পড়ার সময় মনোযোগ দিয়ে পড়েন নাই, হয়তো বা শর্ট টাইমের জন্য পড়েছেন। আপনার পরীক্ষা সামনে, পরীক্ষা পর্যন্ত আপনি পড়ে তারপর ভুলে গেছেন, হয়তো এমনটা দেন। তো এখানে মূলত হচ্ছে আমাদের এই যে চার্লস দ্য সেকেন্ডের সময়কালীন একজন বিখ্যাত ইংরেজ লেখক, প্রাবন্ধিক এবং রাজনীতিবিদ ছিল রিচার্ড স্টিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি, যদিও তার ডিগ্রি সে শেষ করেন নাই। এই স্টিল সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন, পরে সাহিত্যিক জীবন শুরু করেন। তিনি দ্য টটলার এবং দ্য স্পেকটেটর পত্রিকার সহ-প্রতিষ্ঠাতা, যেখানে তিনি জোসেফ এডিসনের সাথে মিলে প্রবন্ধ লিখতেন। তার লেখনীতে সামাজিক নৈতিকতা ও হালকার হাস্যরস স্থান পেয়েছে। স্টিল নাটকও লিখেছিলেন, যার মধ্যে দ্য কনসিয়াস লাভার্স উল্লেখযোগ্য। তিনি সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রিচার্ড স্টিল পরবর্তীতে 1729 সালে মৃত্যুবরণ করেন। কবে? 1729। 1729 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তো এটা হচ্ছে দ্য স্পেকটেটরের দ্বিতীয় লেখা, দ্য স্পেকটেটরের নাম্বার 2 বা সেকেন্ড, দ্য স্পেকটেটর দ্য সেকেন্ড। ওকে, এটা পাবলিশড হলো
আমাদের প্রথমটা পাবলিশড হয়েছিল মার্চের 1 বা 2 তারিখে, আর এটা পাবলিশড হলো মূলত হচ্ছে 19। 19 তারিখ। এটা কি 19 হবে? কারণ এই স্পেকটেটর তো পাবলিশড হয়েছিল 1711 সালে না? জি ভাইয়া। এটাও তো মনে হয় 1 বা 2 মার্চ 1711 হওয়ার কথা। আচ্ছা, এটা আমার দেখতে হবে একটু, এটা নিয়ে একটু কনফিউশন থাকলো। এখানে মেইন ক্যারেক্টার যদি বলি, কারা কারা মেইন ক্যারেক্টার? ভাই এখানকার 6 জন মেম্বারই কি এখানকার মেইন ক্যারেক্টার? আচ্ছা, মানে ক্যারেক্টার কারা কারা আছে এখানে? আছে স্যার রোজার ডি কাভারলি, দ্য টেম্পলার, স্যার অ্যান্ড্রিউ ফ্রিপোর্ট, ক্যাপ্টেন সেন্ট্রি, তারপর উইল হানিকম, হানিকম দ্য আর হচ্ছে ক্লার্জিম্যান, ক্লার্জিম্যান। এন্ড দ্য ক্লার্জিম্যান। সাইলেন্ট মিস্টার স্পেকটেটর, বা তিনি হচ্ছে ন্যারেটর। ঠিক আছে? স্যার রোজার ডি কাভারলি, দ্য টেম্পলার, স্যার অ্যান্ড্রিউ ফ্রিপোর্ট, ক্যাপ্টেন সেন্ট্রি, উইল হানিকম, দ্য ক্লার্জিম্যান, এই 6 জন। আরেকজন দ্য স্পেকটেটর, তিনি সাইলেন্ট ছিলেন। ওকে? জি ভাইয়া। এখানে মেইন থিমটা কি? সোশিয়াল ভ্যারাইটি, আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ ডেইলি লাইফ থ্রু আ রেঞ্জ অফ ক্যারেক্টার্স। এখানে যেমন হচ্ছে আমাদের ক্যারেক্টার গুলো যদি আমরা খেয়াল করি, প্রথমত হচ্ছে স্যার রোজার ডি কাভারলি। স্যার রোজার একজন সদয়, প্রাণবন্ত এবং হাসি খুশি গ্রামীণ ভদ্রলোক। এখানে মেইন পয়েন্টে দেওয়া আছে ফরমেশন অফ দ্য ক্লাব, মেম্বার্স, পারপাস, সোশ্যাল কমেন্টারি, ইনফ্লুয়েন্স অফ ক্লাবস। এরপরে সামারি অ্যানালাইসিস। ক্যারেক্টার গুলো কি দেওয়া আছে? আলা- না ভাই। আলাদা করে নাই, এই যে এখানে মনে হয় আছে। তো আমাদের স্যার রোজার ডি কাভারলি হচ্ছে, স্যার রোজার ডি কাভারলি একজন সদয়, প্রাণবন্ত এবং হাসিখুশি গ্রামীণ ভদ্রলোক। তিনি মূলত হচ্ছে অরচেস্টার শায়ার এর প্রাচীন এক সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন। অরচেস্টার শায়ারের এক প্রাচীন সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন। তিনি একজন বার্নেট এবং তার বয়স প্রায় 56 বছর। স্যার রোজার সবসময় আনন্দিত এবং মিশুক স্বভাবের। এক সময় তিনি খুবই ফ্যাশনেবল ও সাহসী ছিলেন। তরুণ বয়সে তিনি এক বিধবার প্রেমে প্রত্যাখ্যাত হন। সেই ঘটনাটির পর থেকেই তিনি নতুন ফ্যাশন, সাজগোজ নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন। বহু বছর ধরে তিনি একই রকম পোশাক পরে আসছেন। তিনি অন্যদের প্রতি কঠোর হন। তার এলাকার মানুষজন তাকে খুবই পছন্দ করেন ও সম্মান করেন। তার প্রজারা ধনবান ও সুখী। স্যার রোজার একজন বিচারক এবং ন্যায়পরায়ণ চরিত্রের অধিকারী। তিনি সৎ, তবে মাঝে মাঝে কিছু মজার ও ব্যতিক্রমী স্বভাবও তার মধ্যে দেখা যায়। তার এলাকার অনেক তরুণীও তাকে পছন্দ করে। বুঝেছেন? আমি একটু বিস্তারিত বললাম। এরপর হচ্ছে দা টেম্পলার। টেম্পলার মূলত হচ্ছে একজন তরুণ আইনজীবী। তিনি ইনার টেম্পলে থাকেন, বা ইনার টেম্পলের তিনি সদস্য। তার বাবা তাকে আইন পড়ার জন্য সেখানে পাঠিয়েছিল। তিনি বুদ্ধিমান এবং তীক্ষ্ণ রসবোধ সম্পন্ন। তিনি আইনের চেয়ে বিখ্যাত লেখকদের বই পড়তে বেশি পছন্দ করতেন। তিনি ভালো বই পড়তেও নাটক দেখতে ভীষণ পছন্দ করেন। তিনি ব্যবসা পছন্দ করেন না। তিনি মিশুক ও সহজেই মানুষের সঙ্গে কথা বলতে পারেন। বুঝতে পারছেন? কথা বলেন। জি জি ভাইয়া। এরপর হচ্ছে জি স্যার দাদা। অ্যান্ড্রিউ ফ্রিপোর্ট। স্যার অ্যান্ড্রিউ ফ্রিপোর্ট একজন ধনী লন্ডন শহরের ব্যবসায়ী। তিনি অত্যন্ত কর্মঠ এবং ব্যবসা বাণিজ্যের ব্যাপারে যথেষ্ট দক্ষ। নিজের পরিশ্রমে তিনি সম্পদের মালিক হয়েছেন। তিনি বিশ্বাস করেন যুদ্ধের চেয়ে ব্যবসা শ্রেয়। তিনি বলেন সঞ্চয় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষা সহজ ও স্পষ্ট।
তিনি মনে করেন কঠোর শ্রমের মাধ্যমে ইংল্যান্ড ধনী হতে পারে। ক্লিয়ার? জি ভাইয়া। অর্থাৎ তিনি সততা পরিশ্রমের আদর্শে সামনের দিকে এগিয়ে যেতে চায়। তারপর হচ্ছে ক্যাপ্টেন সেন্ট্রি। ক্যাপ্টেন সেন্ট্রি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তিনি সৎ, সাহসী এবং সহৃদয়। যুদ্ধক্ষেত্রে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন নিজের যোগ্যতায়। তিনি অত্যন্ত বিনয়ী এবং কখনো নিজের গুণ নিয়ে অহংকার করেন না। সমাজে অতিরিক্ত সংযত ও লাজুক স্বভাবের হওয়ায় তিনি সেনাবাহিনী ছেড়েছেন। তিনি তার রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প করতে পছন্দ করেন। তিনি সকলের কাছে সম্মানিত, ন্যায়পরায়ণ। এরপর হচ্ছে উইল হানিকম। এগুলো আর আলাদা করে ক্যারেক্টার গুলো বইটাতে থাকলে ভালো হতো ইংলিশে। উইল হানিকম। উইল হানিকম একটু বয়স্ক তবে ফ্যাশন প্রেমী একজন। এখানে অবশ্য আছে, এভাবে আছে, এই যে স্যার ক্যাপ্টেন সেন্ট্রি বর্ণনা করছে কিভাবে আর কি। তো উইল হানিকম একটু বয়স্ক তবে ফ্যাশন প্রেমী একজন উদ্দীপনায় মানুষ। বয়সের তুলনায় তিনি অনেক প্রাণবন্ত ও তরুণ। পোশাকে সবসময় সুশোভিত থাকেন এবং নতুন স্টাইলের খবর রাখেন। তিনি নারীদের নিয়ে কোর্টের নানা গল্প জানেন। তিনি খুব প্রাণবন্ত এবং ক্লাবের মাঝে আনন্দের উৎস। তার মন সবসময় প্রফুল্ল থাকে। সাধারণত তিনি অত্যন্ত সৎ, তবে মহিলাদের ব্যাপারে ছোটখাটো অলীক কাহিনী বলেন তিনি সব সময়। এবার হচ্ছে একজন পাদ্রী বা ধর্মীয় ব্যক্তি অথবা হচ্ছে দ্য ক্লার্জিম্যান। দ্য ক্লার্জিম্যান জ্ঞানী ও কোমল হৃদয়ের মানুষ ছিলেন। তিনি ধর্মপ্রাণ ও সৌজন্যময় ভদ্রলোক। তিনি কিছুটা অসুস্থ থাকায় বড় কোনো দায়িত্ব নিতে পারেন না। তার সততা, শান্ত ভাষার জন্য মানুষ তাকে ভরসা ও সম্মান করেন। তিনি ধর্মীয় শিক্ষা এবং ভালো আচরণ নিয়ে কথা বলেন। তিনি মাঝে মাঝে ক্লাবে আসেন, সুষ্ঠু ও প্রজ্ঞাপূর্ণ পরামর্শ দেন। বুঝতে পারছেন? ক্যারেক্টার সম্পর্কে ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এবার যদি সামারিটা আলোচনা করতে চাই, তাহলে আমরা এখানে সামারিতে যে বিষয়গুলো শুরুতে দেখতে পাবো, প্রবন্ধের শুরুতে ক্লাবের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সবার আগে আছেন স্যার রজার ডি কাভারলি। তিনি অরচেস্টারশায়ার থেকে আসা একজন বার্নেট। বার্নেট বলতে এক ধরনের বংশানুক্রমিক ব্রিটিশ সম্মানসূচক উপাধি যারা পায় তাদেরকে বার্নেট বলে। স্যার রজার সকলের কাছে অত্যন্ত প্রিয়। এক সময় তিনি এক বিধবা নারীর প্রেমে পড়েছিলেন, কিন্তু প্রত্যাখ্যাত হন। এই ঘটনা তার জীবনধারায় পরিবর্তন এনে দেয়। তিনি সহজ সরল পোশাকে চলা শুরু করেন। স্যার রজার খুবই বন্ধুসুলভ এবং তার প্রজাদের ও কর্মচারীদের প্রতি ন্যায়পরায়ণ। তিনি একজন বিচারক এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। এই ব্যাপারটাকে যদি আমরা হচ্ছে একটু ইংলিশে শোনার ট্রাই করি, তাতে সহজ হবে পরীক্ষার খাতায় লিখতে। যেমন হচ্ছে the essay begins by introducing of the club members. The first is Roger D. Coverley. He is from Orchestershire and is a baronet, a type of hereditary British honorary title. যেটা আমি বাংলায় বললাম সেটারই ইংলিশ গুলো বলতেছে। স্যার রোজার ইজ লাইকড বাই এভরিওয়ান। স্যার রোজারকে সবাই পছন্দ করত। হি ওয়ান্স লাভড আ উইডো বাট ওয়াজ রিজেক্টেড। সে মূলত এক বিধবাকে পছন্দ করেছিল, কিন্তু সে তাকে প্রত্যাখ্যান করেছিল। দিস চেঞ্জড হিম। এটা তাকে পরিবর্তন করে দেয়। এন্ড মেড হিম ড্রেস সিম্পলি। সে তার যে ফ্যাশনেবল ব্যাপারটা এটা পরিবর্তন হতে শুরু করে। স্যার রোজার ইজ ফ্রেন্ডলি এন্ড ফেয়ার টু হিজ টিনেন্টস এন্ড সার্ভেন্টস। হি ইজ আ জাস্টিস এন্ড ইজ রেসপেক্টেড বাই অল। বুঝতে পারছেন? জি ভাইয়া। এরপরে আমরা দেখব মূলত হচ্ছে আমাদের নেক্সট, আমরা এগুলো ক্যারেক্টার হিসেবে কিন্তু একটু আগে পড়লাম, তারপরও একটু গল্প ভাইয়া দেখি। বলেন। বার্নেট বানানটা একটু বলে দিতেন। বার্নেট বানানটা এখানে আপনারা ইয়াতে দেখতে পাচ্ছেন, সামারিটাতে দেওয়া আছে। এখানে বার্নেট বানানটা লিখে নিতে পারেন।
সেটা হচ্ছে যে আমাদের BARO, যদি আলাদা করে উচ্চারণ করেন তাহলে হবে বারোনেট, BARONET। তো এখানে ওই যে BARO এভাবে আমরা 12 বলি না, মানে ইংলিশ উচ্চারণটা হচ্ছে বার্নেট, কিন্তু স্পেলিংটা হচ্ছে BARONET। ওকে, বুঝেছেন? জি জি ভাইয়া। ভাইয়া। দ্য টেম্পলার, দ্য ইয়ং লয়ার, খেয়াল করবেন, দ্য ইয়ং লয়ার, দ্য নেক্সট মেম্বার ইজ দ্য টেম্পলার। হি ইজ এ ইয়ং লয়ার, হি ওয়াজ সেন্ট টু স্টাডি ল বাই হিজ ফাদার। দ্য টেম্পলার লাইকস ক্লাসিক বুকস অ্যান্ড গোয়িং টু প্লেস মোর দেন ল। হি ইজ স্মার্ট অ্যান্ড গুড অ্যাট টকিং। এই কিছুক্ষণ আগেও আমি যখন ক্যারেক্টার গুলো সম্পর্কে বলি, এগুলো কিন্তু বলেছি, তাই না? জি ভাইয়া। এজন্য আর বাংলা বললাম না। এরপর হচ্ছে স্যার অ্যান্ড্রিউ ফ্রিপোর্ট, তিনি হচ্ছেন একজন মার্চেন্ট। মার্চেন্ট বলতে আমরা কি বুঝি? ব্যবসায়ী। একজন ব্যবসায়ী। ব্যবসায়ী। নেক্সট মেম্বার ইজ দ্য, বা এখানে যদি বলি যে স্যার অ্যান্ড্রিউ ফ্রিপোর্ট ইজ দ্য থার্ড মেম্বার। হি ইজ এ হার্ড ওয়ার্কিং লন্ডন মার্চেন্ট। হি বিলিভস ইন মেকিং মানি থ্রু বিজনেস, নট ওয়ার। কি বলছেন? তিনি বিশ্বাস করেন যুদ্ধের চেয়ে ব্যবসা শ্রেয়। ওকে, হি সেজ আ পেনি সেভড ইজ আ পেনি গড। তিনি পেনি বলতে সঞ্চয় বোঝায়, সঞ্চয় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তিনি বুঝিয়েছেন। এবং তার ভাষা এক সহজ পয়সা এবং বাঁচানো মানে এক পয়সা বুঝি নাই ভাই লাইনটা আরেকবার বলেন। কোনটা? ভাইয়া, ভাইয়া বলে চুপ করে থাকে, বলেন। আপনি যে নোটটা দেখে আমাদের একটু বল দিতেছেন আর কি, সেই নোটটা যদি একটু গ্রুপে দিয়ে দিতেন সবার জন্য একটু মনে হয় ভালো হতো। আমি তো আমার খাতা থেকে বলতেছি, আমার থেকে বলতেছি। টপিক যদি দিয়ে দিতেন গ্রুপে পরীক্ষার সামনে, ভালো হতো আর কি এখন সবার জন্য পড়তে। আমি এগুলা হচ্ছে টেক্সট গুলো পড়ছিলাম, টেক্সট গুলো পড়ে ওভাবে কোন রকম করে সাইডে ওদিকে ওদিকে লিখছি। এগুলো তো আর ওভাবে বোঝা মুশকিল, বুঝতে পারবেন না। ভাইয়া নিজের বোঝার জন্য লিখছিল হয়তো বা, হ্যাঁ, আমি জাস্ট একটা যেভাবে আমরা খাতায় নোট লিখি। করে নিছিলাম যে স্যার অ্যান্ড্রু ফ্রিপোর্ট তিনি কি ছিলেন। তিনি ছিলেন একজন মার্চেন্ট বা বিজনেসম্যান। তিনি মূলত হচ্ছে মানিটাকে সবসময় চিন্তা করতো, যুদ্ধ এইসব বাদ দিয়ে। আমি এইভাবে জাস্ট একটা করে নোট করছি, এখন এগুলো আপনাদের সামনে বলার ট্রাই করতেছি। বুঝেছেন? ভাই সঞ্চয় নিয়ে যে একটা লাইন বললেন না, ওই লাইনটা আরেকবার বলেন। সঞ্চয় বলতে তিনি কি বলেছিলেন? হি সেইজ আ পেনি সেভড ইজ আ পেনি গড। অর্থাৎ একটা সঞ্চয় ব্রেপে করা। আছে। এ পেনি সেভড ইজ আ পেনি গড। হ্যাঁ, এটা মনে হয় সামারিতেও আছে, দেখেন। আপনারা এই সামারিটা পড়লেও এখানে বুঝবেন, এখানে অনেক বড় করে দেওয়া আছে, কিন্তু আমি সামারিটা দেখি নাই কিভাবে যে আছে। Next, the author has discussed Sir Andrew. He was a very laborious experience and had great understanding. His knowledge of commerce was extensive. He had his own ideals of the ways of enlarging of country's trade. He was of the opinion that a dominion may be extended by art and industry than by power. এই যে ক্ষমতার থেকে ব্যবসা এইসব ভালো। Declension of industry along would help the country to gain things of permanent value and sloth or idleness, more than the sword had cost by ruin of many nations. He knew many short maxims. He had a unique art of speech. He was a self-made person and believed that England too could become richer than other kingdoms by methods which had so benefited him. আচ্ছা, এখানে একটু ভিন্নভাবে উপস্থাপন করা আছে। ওই কথাগুলোই আছে, কিন্তু ওয়ার্ড গুলো আলাদা। আমি যেটা বলতেছি মানে যেভাবে বলতেছি আর খুবই ইজি করে, তো সেটার থেকে একটু আলাদা রকম ভাবে আছে। বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে মূলত ক্যাপ্টেন সেন্ট্রি। তিনি কি ছিল? তিনি একজন রিটায়ার্ড সোলজার, তাই না?
সেনা আমরা বলতে পারি কর্মকর্তা ছিলেন। হ্যাঁ রিটায়ার্ড সোলজার বা সেনা কর্মকর্তা, এটাই বলতে পারি। আর্মি অফিসার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। সৈনিক। সৈনিক নাকি সেনা কর্মকর্তা? প্রথমত সৈনিক ছিল, তারপর সেনা কর্মকর্তা হয়ে গেছিল, তারপর চাকরি শেষ। বুঝেছেন? জি ভাই, তিনি কি ছিল? অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। সে ছিল সাহসী এবং অনেকটা লজ্জা পাইতো। হি ইজ অনেস্ট এন্ড শাই। He left the army because he is too modest to seek attention. He is a good storyteller. People trust and like him. তিনি অত্যন্ত বিনয়ী এবং কখনো নিজের গুণ নিয়ে অহংকার করতেন না। সমাজে অতিরিক্ত সংযত এবং লাজুক স্বভাবের হওয়ায় তিনি মূলত সেনাবাহিনী ছেড়ে দিয়েছেন। সে অনেকটা অতিরিক্ত সংযত থাকতো এবং লাজুক স্বভাবের হওয়ায় তিনি সেনাবাহিনী ছেড়ে দিয়েছেন। তিনি তার রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প করতে পছন্দ করতেন। তিনি সকলের কাছে সম্মানিত এবং ন্যায়পরায়ণ ছিল। মানুষজন তাকে বিশ্বাস করতে পছন্দ করত। এরপরে যে ক্যারেক্টারটা উইল হানিকম ইজ দ্য ফিফথ মেম্বার অফ দ্য ক্লাব। হি ইজ ওল্ডার। সে মূলত অনেকটা বৃদ্ধ, বয়সের তুলনায় অনেক বেশি, মানে অনেক বয়স হয়ে গেছে তার। তো হি ইজ ওল্ডার বাট হি কেয়ারস আ লট অ্যাবাউট লুকস। তো বয়সের তুলনায় তিনি অনেক প্রাণবন্ত এবং তরুণ দেখতে তাকে। সে কি করতো? সে সব সময় নতুন নতুন পোশাক বা ফ্যাশনেবল ব্যাপারটার দিকে খেয়াল করতো। তাহলে আমরা এখানে কি বলতে পারি? হি ইজ অলওয়েজ আপ টু ডেট। হি ইজ অলওয়েজ আপ টু ডেট উইথ দ্য লেটেস্ট ফ্যাশন। ক্লিয়ার? তো তিনি জি নারীদের ভাইয়া। নিয়ে কি করতো? নারীদের নিয়ে কোর্টের নানা গল্প তিনি জানতেন। তো হি নোজ মেনি স্টোরিজ অ্যাবাউট দ্য পাস্ট এন্ড উইমেন এট দ্য কোর্ট। এবং এরপর যদি বলি, তিনি খুব প্রাণবন্ত এবং ক্লাবের মাঝে আনন্দের উৎস ছিলেন। তার মন সবসময় প্রফুল্ল থাকে। সাধারণত তিনি অত্যন্ত সৎ, তবে মহিলাদের ব্যাপারে ছোটখাটো অলিক গল্প তিনি জানতেন। এই যে কোর্টের গল্পগুলো তিনি জানতেন। তো হি ইজ ফান এন্ড ব্রিং লাইফ অফ দ্য ক্লাব। এবং সর্বশেষ যে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে ক্লার্জিম্যান। ওকে, ক্লার্জিম্যান। তাহলে ক্লার্জিম্যান কে? ক্লার্জিম্যান ইজ দ্য লাস্ট মেম্বার অফ দ্য ক্লাব। ক্লার্জিম্যান লাস্ট মেম্বার ছিল। এবং ক্লার্জিম্যান হচ্ছে কখনোই বা ক্লার্জিম্যান ছিল জ্ঞানী এবং হচ্ছে খুবই জেন্টেল এবং ভেরি রিলিজিয়াস মানুষ ছিলেন তিনি। ধর্মপ্রাণ মানুষ ছিলেন তিনি। তো তিনি মূলত যেহেতু বৃদ্ধ, তো সে দুর্বল বা অসুস্থ থাকতো সব সময়। সে ভালোভাবে কাজ করতে পারতো না বা দায়িত্ব নিতে পারতো না। কিন্তু তার যে সততা এবং শান্ত ভাষার জন্য মানুষ তাকে ভরসা ও সম্মান করত। তিনি ধর্মীয় শিক্ষা, ভালো আচরণ নিয়ে কথা বলেন। তিনি মাঝে মাঝে ক্লাবে আসেন এবং সুষ্ঠু ও প্রজ্ঞাপূর্ণ পরামর্শ দেন। ক্লিয়ার? রিলিজিয়ন এন্ড গুড মোরালস। When he visited the club, he talks about religion and good morals. বুঝতে পারছেন? জি ভাইয়া। এবং সবার শেষে আমাদের একটা ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে চুপচাপ, সাইলেন্ট ক্যারেক্টার। কে সেটা? স্পেক্টেটরস। দ্য স্পেক্টেটর অর দ্য ন্যারেটর। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের পরিচয় করিয়ে দিল তার বন্ধুদের। প্রথমত তার নিজের পরিচয় দিল, তারপরে কি করলো? তার বন্ধুদের পরিচয় দিল। তার বন্ধুদের পরিচয় দিল। তাহলে আমাদের এই দুইটা টেক্সট যদি আমরা বুঝতে পারি ভালোভাবে, তাহলে এরপরে মূলত আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্যার রোজার এট চার্চ। তাহলে স্যার রোজার্স এট চার্চ এখানে কি বোঝানো হয়? কে লিখেছে এটা? জোসেফ এডিসন। এডিসন। জোসেফ জোসেফ এডিসন। এডিসন। প্রথমটা আমাদের লিখছে জোসেফ এডিসন, তারপরেরটা লিখছে রিচার্ড স্টিল, এবার রিচার্ড কি স্টিল। লিখতেছে? জোসেফ এডিসন। এটা হচ্ছে ভাইয়া, বলেন।
ভাইয়া মানে আপনারা অন্যান্য যে সাবজেক্ট গুলোর মধ্যে ওই থিম, কোটেশন, ক্যারেক্টার সবকিছু আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ করে দিচ্ছেন, এই সাবজেক্টটার মধ্যে এরকম করে কি সেজন্য দিচ্ছেন? এই সাবজেক্টের মধ্যে আবার বলেন। ভাইয়া অন্যান্য যে সাবজেক্ট গুলোর মধ্যে যে কোটেশন, তারপর ক্যারেক্টার সুন্দর করে স্টেপ বাই সাজাই দিছেন, কিন্তু এই সাবজেক্টের মধ্যে কোটেশনও দেওয়া নাই, মানে সামারি এক চাটা দিয়ে তারপরে থিম গুলো এক চাটা করে দিয়ে দিছেন, মানে একটু সাজানোটা একটু অন্যরকম ওগুলার থেকে আর কি। কি বলবো এখন বলেন, আমার কি প্রশ্নে বলা কোটেশন আছে তো। আমার কি বলা উচিত এখানে? ঘটনা হচ্ছে এই কাজটা আমার না। ভাই আমার প্রশ্ন আছে, কিন্তু অন্যান্য সাবজেক্ট গুলো অনেক সুন্দর করে সাজানো। এখন ব্যাপার হচ্ছে যে এক একজনেরটা এক এক রকম ভাবে হবে, এটাই তো স্বাভাবিক না? আপনি দেখবেন যে ভিক্টোরিয়ান পোয়েট্রি, 16 and 17th সেঞ্চুরি পোয়েট্রি, গালিভার ট্রাভেলস, অ্যাবসালম অ্যাকিটোফেল, রেক অফ দ্য লক, এগুলো দেখবেন একরকম। তারপর হচ্ছে এলিজাবেথেন জ্যাকোবিয়ান ড্রামাটা দেখবেন অন্যরকম, সেটা জাহিদ ভাইয়া নেই। তারপর লিঙ্গুইস্টিক দেখবেন একরকম। তারপর কিছু কিছু বিষয় ওগুলো আমি যখন ফাইনালি আমি যখন ফাইনালি এটাকে পুরো ফাইলটাকে সাজিয়েছিলাম, এরপর আমি অনেক কিছু পরিবর্তন করে দিছি। কিন্তু একটা ফাইলে যখন মানে অতিরিক্ত অন্যরকম জিনিস থাকে তখন এটাকে গোছানো যায় না। আর আপনারা একটা বিষয় হয়তো জানেন যে আপনাদের বইটা যখন বের হয় তখন খুব একটা মানে দেরি হয়ে যাচ্ছিল, এরকম একটা পর্যায়ে ছিল না? বই পাচ্ছেন না, দেরি হচ্ছে। জি ভাইয়া, জি ভাইয়া, তাড়াহুড়ো করা হয়েছিল। এই কারণে আমি এই কাজটা আমি হচ্ছে ওইভাবে হাত দেইনি, যে বিভাগে যেভাবে দিছে আমি ওইভাবে বসাই দিছি। ভাইয়া আরেকটা কথা, এটার ব্রড বলেন। প্রশ্নগুলোতে ভাইয়া উত্তরগুলোতে ওইভাবে পয়েন্ট করে দেওয়া নাই, এখানে কি আমরা পরীক্ষাতে মানে পয়েন্ট করে না লিখে দিলেও মানে ভালো নাম্বার পাবো? আমি তো গতকালকে যে ক্লাসটা নিয়েছি সেখানকার প্রশ্নগুলোর পয়েন্টগুলো বলে দিছি না? ভাইয়া টপিক আকারে পয়েন্ট দিলে হবে না? মানে ক্রিটিসিজমও দেওয়া নাই। আমি হচ্ছে ভাইয়া ক্রিটিসিজমে ওই কোটেশন লিখে আলাদা করে দেওয়া নাই। বলি, যখন হাসনাত জাহিদ ভাই কিছু দুই একদিন পরে ক্লাসগুলো নিবে তখন মূলত হচ্ছে ওনাকে বলবেন যে ভাইয়া দেখেন এগুলোতে যদি কোনোভাবে পয়েন্ট অ্যাড করা যায়। আর ক্রিটিসিজমটা ব্যাপারটা হচ্ছে যে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলোতে পয়েন্ট অ্যাড করা ঠিক না, কারণ ক্রিটিসিজম হচ্ছে ওইখানকার প্রশ্নগুলো এমনই হয়, ওইখানে আপনাকে হচ্ছে প্যারাগ্রাফ স্টাইলে লিখতে হয়, বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া কোটেশনও নাই ওখানে। কোটেশন পয়েন্ট ইয়াগুলোর ভিতরে আছে, প্যারার ভিতরে, হয়তো বোল্ড করা হয় নাই, এমন হইতে পারে। ভাইয়া পরে যখন জেপি ভাইয়া ক্লাস নিছিল ক্রিটিসিজমে, তখন দুই একটা মানে প্রশ্নের মধ্যে ভাইয়া কোটেশন অ্যাড করে দিছিল আর কি, মানে বলে দিছিল পরে যখন ভাইয়া শেষ সময়ে ক্লাস নিল। কোটেশন বলছে আলাদা করে দিবেন, উনি কয়েকটা প্রশ্নের পয়েন্টের নাম বলে দিছেন। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি, ক্লাস লাইভে আছে, পাবলিকলি আছে, আমার কথা হচ্ছে ভাই আহ, যদি কাজটা একবারে ভালোভাবে করা যেত তাহলে ভালো হতো না? আমারও প্রশ্নটা এখানে, কেন এরকম হবে? ভাইয়া এখন যেভাবে আছে এভাবে দেওয়া যাবে, টপিক ওয়াইজ প্রশ্নের কোটে মানে তো প্রশ্নগুলো দেওয়া, এখন প্রশ্নের ব্যাপারটা হচ্ছে উত্তরগুলো। যে আমি যতটা পারি আপনাদের সহযোগিতা করতেছি, তাই না? না হলে কিন্তু ওই জেপি ভাইয়ের আশায় বসে থাকতেন, ঠিক কিনা? কিন্তু আমি আমার দায়িত্ব থেকে আমার মনে হয়েছে যে না, এগুলো রিভিশন দেওয়া উচিত। আমার মনে হচ্ছে আমি যেভাবে আপনাদের এই রিভিশন ক্লাসটাতে পড়ায় দিচ্ছি, তাহলে মেইন ক্লাসগুলো যদি আমি নিতাম তাহলে আরো কতটা ভালো হতো, এটা আপনারা বুঝতে পারতেছেন হয়তো। কারণ আমার ক্লাসগুলো সবসময় জি ভাইয়া, অনেক তথ্যবহুল, ভালো হতো। আমি প্রচুর তথ্য দেওয়ার চেষ্টা করি এবং বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করি। আজকে একটা জি কথা ভাইয়া। বলি, আমাদের এই অ্যালবার্ট্রস বইয়ে বিশেষ করে আমি যে কাজগুলো করি অ্যালবার্ট্রস বইয়ের, সেই কাজগুলো যদি আপনারা কেউ মানে জাস্ট বইটা হাতে নেবেন, বোর্ডে দাঁড়াবেন, যা লেখা আছে লিখবেন, আপনি ক্লাস নিতে পারবেন। বিশ্বাস করেন, আপনাকে এক্সট্রা কোনো কিছু বলতে হবে না, আলাদা কিছু করতে হবে না। বইয়ে যা আছে শুধু তাই বলবেন,
আপনি একটা যথেষ্ট ভালো ক্লাস নিতে পারবেন। আমাদের এটা উপকার হয় কি, মানে পুরো সামারিটা না পড়ে যখন আমরা প্লট সামারিটা শুধু পড়ি, মানে ওটাতেই আমাদের সবকিছু ডিটেলসে মনে পড়ে যায় যে কি পড়াইছেন, কখন কোথায় কি বলছিলেন, ওই জিনিসগুলা চলে আসে। কিন্তু এগুলাতে একটু নাই, তো এই জন্য একটু সমস্যা। জি ভাইয়া। ভাইয়া এখন এখানে নাই যেহেতু এত কথা বাড়াই লাভ নেই, সময় যাইতেছে, আপনি ক্লাস এই শুরু জন্য করেন, আমি যে এগুলো তো কাজটা এখন করব, মনে দেওয়া নিউ সম্ভব না। থার্ড ইয়ারের যে হচ্ছে ক্লাসগুলো শুরু হবে, সেখানে তাদের আমি এই কোর্সের হচ্ছে আলাদা করে পিডিএফ দিয়ে দিব, আমার মতো করে তৈরি করে আমি একটা পিডিএফ দিয়ে দিব নিউ থার্ড ইয়ার যারা আছে। এবং আরেকটা বিষয় বলে রাখি, ফোর্থ ইয়ারের যে বইটা, ফোর্থ ইয়ারের বইটাতে আপনারা প্লট সামারি, থিম এগুলো পাবেন না। কেন পাবেন না? কারণ ফোর্থ ইয়ারের বেশিরভাগটাই হচ্ছে নোভেল, বেশিরভাগটাই ড্রামা টাইপের। কথাগুলো বুঝবেন আগে। এখন তাহলে এগুলোতে কেন দেওয়া নাই? এগুলোতে ফোর্থ ইয়ারটাতে ফোকাস করা হয়েছে বিশেষ করে গল্পটার উপরে, পুরো গল্পটা যেন আমরা ভালোভাবে জানতে পারি। এক একটা বাংলা অ্যানালাইসিস 13 পৃষ্ঠা 14 পৃষ্ঠা করে দেওয়া আছে। আপনি কোথাও এরকম বাংলা সামারি বা হচ্ছে ইউটিউবে বা হচ্ছে গুগলে পাবেন না। সবগুলো আমরা টেক্সট পড়ে পড়ে এই ফোর্থ ইয়ারের বইয়ের কাজটা করছি। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি পুরো বাংলা অ্যানালাইসিসটা মনোযোগ দিয়ে 1-2 বার পড়েন, আপনি পুরো গল্প সম্পর্কে আপনার জানা হয়ে যাবে। ফোর্থ ইয়ারের বইটা একটা ধামাকা হবে আসলে। এক একটা বই এক এক রকম হয়েছে। তবে আমার কাজ করা সব থেকে বেস্ট বলতে পারি রোমান্টিক পোয়েট্রি। কারণ হচ্ছে যে সেটা থার্ড ইয়ারের বই 2 বার বের হওয়ার পরে সেকেন্ড ইয়ারের বইটার কাজ করছি। আমার সেকেন্ড ইয়ারে রোমান্টিক পোয়েট্রির পৃষ্ঠার সংখ্যা হচ্ছে প্রায় 190টা। একটা বইয়ের মানে সিঙ্গেল একটা বইয়ের সমান করে ফেলছি আমি এটা ডিটেইলসে। বুঝতে পারছেন? আচ্ছা, পড়ায় ফিরি। স্যার রোজারের চার্চ। ভাইয়া এখনো যেভাবে আছে এভাবে পড়লেও কিন্তু ভালো রেজাল্ট করা যায়, এটা নিয়ে এখন আলোচনা করলেই তো সমস্যা। হ্যাঁ, সেটাই। এখন স্যার রোজারের চার্জ বলতে আমরা হচ্ছে ওনাকে মূলত হচ্ছে ইন্ডিভিজুয়ালি আলাদা করে ওনাকে নিয়ে লিখেছি। তো এখানে মূলত হচ্ছে এটা হচ্ছে আমাদের 112 নাম্বার, দ্য স্পেকটেটরের 112 নাম্বার হচ্ছে এসে। এটা কত? 112 নাম্বার। প্রথমটা কি ছিল? তার নিজের সম্পর্কে। দ্বিতীয়টা কি ছিল? তার বন্ধুদের সম্পর্কে। আর 112 নাম্বারটা হচ্ছে স্যার রোজারের চার্জ নিয়ে। ওকে, বুঝতে পারছেন আমার কথা? তাহলে একটু আগে আমরা জি ভাইয়া। স্যার রোজারের ক্যারেক্টারটা সম্পর্কে জেনেছি। তাহলে এখন আমি হচ্ছে একটু বিস্তারিত স্যার রোজারের ক্যারেক্টারটা সম্পর্কে আরেকটু বলার চেষ্টা করি। এবং এই স্যার রোজারের এখানে মেইন থিমগুলো যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের দ্য রোল অফ সানডে, রুরাল অরশিপ, লিডারশিপ এন্ড কমিউনিটি, এই ব্যাপারগুলো ফুটে উঠবে। তো এখানে স্যার রোজারের যে ক্যারেক্টারটা, এখানে যদি খেয়াল করি যে স্যার রোজার একজন সদয়, যত্নশীল এবং সম্মানিত গ্রামের জমিদার ছিলেন। তিনি তার গ্রামের গির্জাকে নিয়ে অনেক গর্ববোধ করেন এবং সেটি সুন্দরভাবে পরিচালনা করতে কঠোর পরিশ্রম করতেন। গির্জা সাজাতে, প্রার্থনার বই কেনার জন্য, গ্রামের জন্য একজন সঙ্গীত শিক্ষক নিয়োগ করতে তিনি নিজের অর্থ ব্যয় করতেন। স্যার রোজার চান তার এলাকার মানুষ যেন গির্জায় সঠিক আচরণ পালন করে, তাই তিনি কখনো উপহার দিয়ে আবার কখনো বিনম্রভাবে শাসন করে তাদের সাহায্য করতেন। তিনি আরো দয়া দেখান, যেমন শিক্ষার্থীরা ধর্মীয় পাঠে ভালো উত্তর দিলে তাদের পুরস্কৃত করেন এবং গির্জার ক্লার্ককে বাড়তি বেতন দিতেন। স্যার রোজার কিছুটা পুরনো ধ্যান ধারণার এবং তার কিছু মজার অভ্যাস আছে, যেমন তিনি মাঝে মাঝে গির্জায় ঘুমিয়ে পড়তেন, কিন্তু অন্য কেউ ঘুমিয়ে গেলে তাদের জাগিয়ে দেন। তবে গ্রামের লোকজন তাকে নিয়ে হাসাহাসি করে না, বরং তার এমন অভিনব স্বভাবের জন্য তার আরো সম্মানটা বেশি হয়ে যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের দেশে এমনটা হয় না, বড় বড় নেতারা যখন হঠাৎ করে এটা সাধারণ মানুষের মতো চলাফেরা করে, আমরা তাকে বাহবা দিই না? জি ভাইয়া। ভাইয়া। তো ঠিক এরকম স্যার রোজার একজন জমিদার মানুষ, তো ওনার মতো মানুষ এইভাবে চার্চের মেঝেতে শুয়ে আছে, ব্যাপারটা সাধারণ মানুষের মতো হয়ে গেল না?
তো এটার জন্যই তাকে নিয়ে কেউ কিছু বলে না, তাকে এর জন্য তাকে মূলত মানুষ পছন্দ করতো, সম্মান করে। তিনি গির্জা থেকে সর্বপ্রথম বের হন, আর সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। স্যার রজার তার জমির ভাড়াটিয়াদের খোঁজ নেন, তাদের পরিবারের খবর জানতে চান, এবং যারা গির্জায় অনুপস্থিত থাকেন তাদের সদয়ভাবে সাবধান করেন। তিনি সবার প্রতি ন্যায় বিচার করেন, গ্রামের মধ্যে শান্তি বজায় রাখতে সাহায্য করেন, এবং তার এই কল্যাণময়ী নেতৃত্ব সবার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার আমরা দেখবো আরেকটা ক্যারেক্টার, যে স্যার রোজারের যে মূলত হচ্ছে গির্জার যে প্রধান ছিলেন, তিনি ছিলেন কে, কি নাম? চ্যাপলিন। নাম পড়েছেন? পড়েন নাই? তিনি ছিল প্যারিস প্রিস্ট, PARISH, প্যারিস প্রিস্ট। স্যার রোজারের গির্জা প্রধান হচ্ছে চ্যাপলিন, অত্যন্ত সদয় এবং তার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। তিনি এলাকার মানুষের সেবায় অংশগ্রহণ করেন এবং স্যার রোজারের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক। অন্যান্য অনেক সাধু বা পুরোহিতের মতো তিনি মালিকের সঙ্গে ঝগড়া করেন না। এই গির্জার প্রধান ধৈর্যশীল, শিশুদের ধর্মীয় শিক্ষা দেন এবং ভালো আচরণ ও শেখার জন্য পুরস্কার দেওয়ার স্যার রোজারের চিন্তা ভাবনাকে সমর্থন করেন, শিশুদের উৎসাহিত করেন। তাহলে স্যার রোজারের গির্জার প্রধান কে ছিল? চ্যাপলিন। স্পেলিংটা হচ্ছে CHAPLAIN, চ্যাপলিন। এরপরে আমরা দেখব প্যারিশনার্স। প্যারিশনার্স কারা? সেই গ্রাম, মানে সেই জায়গার গ্রামবাসীরা। তাদেরকে কি বলা হয়? প্যারিশ, NERS, প্যারিশনার্স। মানে প্যারিসের বাসিন্দাদের বলা হচ্ছে। বাংলাদেশের বাসিন্দাদের যেমন বাংলাদেশি বলে, এরকম প্যারিসের বাসিন্দাদের বলা হচ্ছে প্যারিশনার্স। ওকে, তারা প্যারিশনার্স হলেন সেই সব গ্রামবাসী যারা স্যার রোজারের গির্জায় আসেন। শুরুতে তারা খুব নিয়মিতভাবে প্রার্থনা করতেন না, কিন্তু স্যার রোজারের পথ নির্দেশনায় তারা ক্রমে ভালো ধর্মবিশ্বাসী হয়ে ওঠেন। এখন তারা সুন্দরভাবে গান করেন, গির্জায় যথাযথ সম্মান দেখান এবং স্যার রোজারের নেতৃত্ব দেখে অনুপ্রাণিত হন। এই প্যারিশনার্স স্যার রোজারকে গভীরভাবে শ্রদ্ধা করেন এবং তার কাজ ও পরামর্শের দ্বারা প্রভাবিত হন। তারা তার প্রতি ভালোবাসা ও সম্মান দেখায় এবং তারা তাকে তাদের আদর্শ মনে করে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আরেকটা ক্যারেক্টারকে দেখব, তিনি হচ্ছে জন ম্যাথিউস, MATTHEWS, জন ম্যাথিউস। এই জন ম্যাথিউসকে, তিনি একজন গ্রামবাসী। জন ম্যাথিউস একজন গ্রামবাসী যিনি অলস হিসেবে পরিচিত ছিল। একদিন গির্জায় তিনি নিজের আনন্দের জন্য পা দুলিয়ে বসেছিলেন। তখন স্যার রোজার জোরে তাকে ডাক দেন এবং মনোযোগ দিতে বলেন। এটি স্যার রোজারের কর্তৃত্বের প্রকাশ এবং সবাইকে গির্জায় ভালো ব্যবহার করতে হবে সেটি বোঝায়। বুঝতে পারছেন? আচ্ছা, আরো দুইটা ক্যারেক্টার দেখব, নেইবারিং স্কোয়ার এন্ড পারসন, অর্থাৎ SQUIRE, স্কোয়ার এন্ড পারসন, দুইজন ব্যক্তি যারা হচ্ছে পাশাপাশি থাকতো। পাশের গ্রামের স্কোয়ার আর পারসন সবসময় ঝগড়া করতেন। স্কোয়ার কখনো গির্জায় যান না, যা তার ভাড়াটিয়াদের জন্য খারাপ উদাহরণ তৈরি করে। পারসন মনে করেন তিনি স্কোয়ারের চেয়ে উত্তম, তাই তিনি গির্জায় গিয়ে তার বিরুদ্ধে বলে। তাদের এই ঝগড়া তাদের নিজস্ব এলাকায় ক্ষতি ডেকে আনে, যা স্যার রজারের গ্রামে থাকা শান্তির সঙ্গে সম্পূর্ণ বিপরীত অবস্থা তৈরি হয়। ক্লিয়ার? এখন গল্পটার একটু যদি আমি বাংলা অ্যানালাইসিস করে দেই, মাঝে মাঝে ইংলিশটার সাথে সাথে, তাহলে আমরা এখানে দেখতে পাই মূলত হচ্ছে স্যার রজারের এখানে সর্বপ্রথম যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে রবিবারের প্রতি ভালোবাসা, অথবা লাভ ফর সানডেজ। এই এসেটা, দ্য এসে বিগিনস উইথ দ্য ন্যারেটর সেইং হি এনজয়স সানডে ইন দ্য কান্ট্রি। প্রবন্ধের শুরুতে লেখক বলেন তিনি গ্রামে রবিবার কাটাতে ভালোবাসেন।
তিনি বিশ্বাস করেন রবিবারকে পূর্ণভাবে পালন করার মাধ্যমে মানুষ আরো ভালো এবং দয়ালু হয়ে ওঠে। এই দিনে গ্রামবাসীরা সবাই গির্জায় জড়ো হয়, সকলে পরিষ্কার পোশাক পরে এবং পরস্পরের সঙ্গে কথা বলে। এই সময়টা প্রার্থনার পাশাপাশি বন্ধুত্ব গড়ে তোলারও সুযোগ এনে দেয়। ক্লিয়ার? তাহলে ভাই, এই জি ভাইয়া। রবিবারে তারা কি কি করে? তারা বিশ্বাস করে রবিবারের দিনটা হচ্ছে পবিত্র বা হোলি। অন সানডে ভিলেজার গেদার্স ইন এট চার্চ, সমস্ত গ্রামবাসীরা চার্চে আসে। যেমন আমাদের বাংলাদেশে কি ঘটে, শুক্রবারের দিনে মসজিদগুলোতে অনেক মুসল্লি দেখা যায় না নামাজ পড়তে আসে বাকি দিনগুলোর তুলনায়। জি ভাইয়া। তো জি এবং ভাইয়া। তারা এই রবিবারে কি করে, দে ওয়্যার ক্লিন ক্লথস এন্ড টক টু ইচ আদার, তারা তাদের পোশাক পরিচ্ছন্ন পরিষ্কার পোশাক পরে এবং পরস্পরের সাথে তারা কথা বলে। ইট ইজ আ টাইম ফর বোথ প্রেয়ার এন্ড বিল্ডিং ফ্রেন্ডশিপ, তারা তাদের এই সময়টা প্রার্থনার পাশাপাশি তারা কি করে, বন্ধুত্ব গড়ে তোলার তারা সুযোগ তৈরি করে। এটা এই জন্য লাভ ফর সানডেজ বলা হয়েছে তার এই এসের মধ্যে। এরপরে যদি খেয়াল করি স্যার রোজারের উন্নয়ন এবং নেতৃত্ব, তাহলে স্যার রোজার্স ইমপ্রুভমেন্টস এন্ড নেতৃত্ব বলতে লিডারশিপ। তাহলে স্যার রোজার একজন ভালো নেতা এবং প্রকৃতপক্ষে একজন চার্চম্যান, অর্থাৎ স্যার রোজার্স ইজ এ গুড লিডার এন্ড আ চার্চম্যান। হি ডেকোরেটস দ্য চার্চ উইথ গুড টেক্সট এন্ড ডোনেটস পুলপিট ক্লথ এন্ড কমিউনিয়ন রেল, অর্থাৎ বলা যায় তিনি গির্জাকে সুন্দর করে সাজান, সেখানে তার ভালো কিছু ধর্মীয় কথা লিখে তিনি টানিয়ে রাখতেন। এছাড়া তিনি গির্জায় মঞ্চের কাপড় এবং প্রার্থনার স্থান বাঁধার জন্য কমিউনিয়ন রেল বলতে গির্জার বেদির সামনে স্থাপিত একটি কাঠের বা ধাতব সীমানা যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা বসে, এইগুলো দান করেন। শুরুতে তিনি দেখেন তার গ্রামের লোকেরা গির্জায় ঠিক মতো আসতো না, গির্জাটাকে ব্যবহার করতো না, তাই তিনি সবার জন্য প্রার্থনার বই এবং হাঁটু গেড়ে বসার জন্য বালিশ দেন। তিনি আরো একজন সঙ্গীত শিক্ষক নিয়োগ করেন যাতে সবাই ধর্মীয় গান শিখতে পারে। এখন তার গির্জার গান অন্য যে কোনো গ্রামের গির্জার চেয়ে ভালো শোনা যায়। ক্লিয়ার? জি ভাইয়া। এবার হচ্ছে স্যার রোজারের কর্তৃত্ব এবং অভ্যাস, অর্থাৎ স্যার রোজার্স অথরিটি এন্ড হ্যাবিটস। স্যার রোজার গ্রামের সমস্ত জমির মালিক, তাই গির্জার সবাই মূলত তার ভাড়াটিয়া। তিনি গির্জায় শৃঙ্খলা বজায় রাখেন এবং কেবল তার নিজের জন্যই উপদেশ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার সুযোগ রাখেন। যদি মাঝপথে ঘুম থেকে উঠে কাউকে ঘুমোতে দেখেন সঙ্গে সঙ্গে তাকে জাগিয়ে তোলেন। কখনো কখনো তিনি বাকিদের চেয়ে অনেক পরে গান গেয়ে শেষ করেন। তিনি বারবার জোরে আমেন বলেন। তিনি এমনকি কখনো কখনো প্রার্থনার সময় দাঁড়িয়ে থেকে উপস্থিতি গণনা কিংবা কোনো ভাড়াটিয়া অনুপস্থিত কিনা এই সব দেখতেন। অর্থাৎ তার এটা অভ্যাসে পরিণত হয়েছে, তার কর্তৃত্ব প্রকাশ পাচ্ছে এখানে। ক্লিয়ার? জি ভাইয়া। এরপরে আমরা দেখতে পাই ফ্রেন্ডলি ডিসিপ্লিন, বন্ধু সুলভ শৃঙ্খলা একটা। কখনো কখনো স্যার রোজার কাউকে উপাসনার সময় মনোযোগ দিতে বলেন। উদাহরণস্বরূপ সে জন ম্যাথিউসকে অলসতার জন্য গির্জায় ডাক দিয়ে সতর্ক করে দেন। গ্রামের লোকেরা এসব আচরণকে অদ্ভুত মনে করে না, বরং স্যার রোজারকে তার এমন স্বতন্ত্র আচরণের জন্য শ্রদ্ধা করে এবং মনে করে তার অনন্য আচরণগুলো তার সদয় হৃদয়ের পরিচয়। দেন সানডে রুটিন এন্ড রেসপেক্ট, রবিবারের রুটিন এবং তার সম্মান। উপদেশ শেষে কেউ গির্জা ছাড়ে না যতক্ষণ না স্যার রোজার আগে বের হন। তিনি তার আসন ছেড়ে সারিবদ্ধ ভাড়াটিয়াদের মাঝখান দিয়ে হাঁটেন, সকলে মাথা নিচু করে তাকে সম্মান দেখায়। তিনি কোনো অনুপস্থিত ভাড়াটিয়ার পরিবারের খবর নেন, যা কোমল শাসন হিসেবে গৃহীত হয়। অর্থাৎ একজন ভালো শাসকের বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? তারপর যে ভালো কাজ করে ভালো কাজের পুরস্কার দেয়, অর্থাৎ রিওয়ার্ডস ফর গুডনেস। স্যার রোজার ধর্মীয় পাঠে ভালো উত্তর দেওয়া ছেলেদের পুরস্কার দেন, যেমন একটা বাইবেল দেন অথবা তাদের মায়ের জন্য বেকন বা বেকন বলতে কি শুকরের মাংস না? জি ভাইয়া, লবণ ভাইয়া। মাখানো শুকরের মাংস। হ্যাঁ, এই শুকরের মাংস দেন। তিনি গির্জার ক্লার্ককে বাড়তি বেতন দেন। এছাড়াও তিনি তরুণদের উৎসাহ দেন যেন তারা গির্জার কাজ শিখে এবং বলেন বৃদ্ধ ক্লার্ক মারা গেলে তারা সেই পদ পাবে। অর্থাৎ এখানে একটা পুরস্কার দেওয়ার কথা বলে। কারণ ব্যাপারটা হচ্ছে যে যাতে সবাই গির্জায় আসে, প্রার্থনা করে, এই ব্যাপারগুলোর জন্য মূলত হচ্ছে তিনি এই পুরস্কারের ব্যবস্থা করেছেন। ওকে,
তারপর হচ্ছে পিসফুল প্যারিস ভার্সেস নেইবারিং ফিউয়েটস, ওই যে ঝগড়া করতেছিল। তো এখানে বলা হয় শান্তিপূর্ণ গির্জার সাথে মানে এর সাথে পার্শ্ববর্তী গ্রামের একটা দ্বন্দ্বের মতো তৈরি হয়। স্যার রোজার এবং তার যে চ্যাপলিন অর্থাৎ গির্জার পুরোহিত প্যারিসের স্থানীয় যে গির্জার অঞ্চল প্যারিসের জন্য একসাথে মিলেমিশে কাজ করেন। এটা পাশের গ্রাম থেকে ভিন্ন, যেখানে পাশের গ্রামে স্কোয়ার ও পার্সন সবসময় ঝগড়া করেন, সেই গ্রামে স্কোয়ার গির্জায় যায় না, আর তার ভাড়াটিয়াও তার খারাপ উদাহরণ অনুসরণ করে। তাহলে এই স্কোয়ারও ঠিক মূলত স্যার রোজারের মতো, কিন্তু সে গির্জায় যায় না। আর তার যে ভাড়াটিয়ারা আছে স্কোয়ারের, ওই ভাড়াটিয়ারাও তার খারাপ উদাহরণ অনুসরণ করে, তারাও গির্জায় যায় না। পার্সন মনে করেন তিনি স্কোয়ারের চেয়ে ভালো, আর তারা প্রায় ঝগড়া করতেন এবং সমাজের মধ্যে তার একটা প্রভাব ছিল স্যার রোজারের, ইম্প্যাক্ট অন দ্য কমিউনিটি। এমন দ্বন্দ্ব, এই যে পার্সন এবং হচ্ছে স্কোয়ারের মধ্যে যে দ্বন্দ্বটা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। গ্রামবাসীরা অনেক সময় জ্ঞানী শিক্ষকের চেয়ে ধনী জমিদারের বেশি নকল বা তাকে অনুসরণ করে। যদি কোনো বিত্তশালী ধর্ম নিয়ে না ভাবেন, তাহলে সাধারণ মানুষও ধর্মের প্রতি শ্রদ্ধা হারাতে পারে। ক্লিয়ার? জি ভাইয়া। এই হচ্ছে আমাদের স্যার রোজারের যে এসেটার সংক্ষিপ্ত আলোচনা। ব্যাপারটা হচ্ছে স্যার রোজারের চার্চ, এখানে স্যার রোজারের যত কর্মকাণ্ড সেই সব বিষয়ে বলা হয়েছে, অর্থাৎ তার একটা বায়োগ্রাফি বলতে পারেন, তাই না? কথা বলেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। শেষ করে দেই নাকি আজকে 12:30 পর্যন্ত? কি ধৈর্য আছে? ভাইয়া সবার তো প্রশ্নগুলো একটু পড়াই দেন না, প্রশ্নগুলো দেখো তো, একটু দেখাই দেন না। গল্পগুলো না জানলে তো প্রশ্নগুলো বুঝবেন না। ভাইয়া এগুলো আগে ভাইয়া পড়াইছে তো। তাহলে রিভিশন ক্লাস নেওয়ার কি দরকার? ভাইয়া দেন। প্রশ্নগুলো ভাই সমস্যা থাকতেছে ভাইয়া। ক্লাসগুলো না নিলে তখন আপনারা কথা বলেন যে ক্লাস হয় না, এটা বুঝি না, এটা সমস্যা। এখন ক্লাসগুলো হলে শুধু প্রশ্ন দাগাই দিতে বলেন, শুধু প্রশ্ন দাগাই দেওয়ার কথা বললে আমি তাহলে একদিন সবগুলো প্রশ্ন মার্ক করে দিই। আর দাগাই দেওয়ার কি মানে ব্যাপার হচ্ছে, আমি তো লং সাজেশন আমি তৈরি করে দিছি, অন্য কেউ তো দেয় নাই। যা আছে সেগুলোই দাগাই দেবো, তাই না? জি ভাই, আপনি পড়ান। হ্যাঁ, আপনি পড়াই দেন। এরপর আছে হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ। এটা লিখেছে হচ্ছে, কে লিখেছে? টিচার স্ত্রী। নিচার দিলি। এটা হচ্ছে 113 নাম্বার এসে। কত? 113। ও আচ্ছা, 113 নাম্বার এসে। এখানে যদি আমরা খেয়াল করি, এটার মেইন থিম হচ্ছে লাভ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ, হিউম্যান নেচার এন্ড মেমোরি। তো এখানে যে ক্যারেক্টার গুলো আছে, এখানে ক্যারেক্টারের মধ্যে সর্বপ্রথম হচ্ছে স্যার রোজার ডি কাভারলি, তিনি উপস্থিত আছেন। তা আমরা স্যার রোজার ডি কাভারলি সম্পর্কে বেশ কিছুক্ষণ থেকে কিন্তু জানতেছি, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এবং এখানে আরেকটা ক্যারেক্টার পাবো, যেটা হচ্ছে দা উইডো। উইডোকে কি করেছিল? সে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তাহলে এই উইডো, এই বিধবা নারী অত্যন্ত সুন্দরী, অর্থাৎ দা উইডো ইজ এক্সট্রিমলি বিউটিফুল, স্মার্ট এন্ড চার্মিং। অত্যন্ত সুন্দরী, বুদ্ধিমতী এবং আকর্ষণীয়। শি এনজয়স বিং অ্যাডমায়ার এন্ড হিজ মেনি সুইটার্স। তিনি নিজের প্রশংসা উপভোগ করেন এবং তার অনেক সমর্থক আছে। সব মেয়েরাই তো এটা করে, সবাই চায় আমার প্রশংসা করুক, কিন্তু তিনি কাউকে খুব কাছাকাছি আসতে দেন না। তিনি আত্মমর্যাদা সম্পন্ন এবং পুরুষদের সবসময় এক ধরনের দূরত্বে রাখতে পছন্দ করতেন। But she does not let anyone come very close. She is proud and likes to keep men at a distance. She often uses her wit and beauty to control the situation. She does not truly fall in love or let any one man win her heart. She is mysterious, knowledgeable, and friendly, but never gives her affection fully to anyone. তিনি কি করেন? প্রায়শই বুদ্ধি এবং সৌন্দর্য দিয়ে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
তিনি আত্মমর্যাদা সম্পন্ন এবং পুরুষদের সবসময় এক ধরনের দূরত্বে রাখতে যেহেতু পছন্দ করেন, তিনি প্রায় বুদ্ধি এবং সৌন্দর্য দিয়ে পরিস্থিতিটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তিনি কখনোই সত্যিকার অর্থে প্রেমে পড়েন না বা কোনো পুরুষকেই তার হৃদয় সম্পূর্ণরূপে জয় করতে দেন না। তিনি রহস্যময়, জ্ঞানী এবং আত্মীয়তাপূর্ণ, কিন্তু কখনোই কাউকে পুরোপুরি সোহাগ বা ভালোবাসা দেন না। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। এরপর হচ্ছে আমাদের এখানে দ্য ন্যারেটর বা স্পিকারকে ফ্রেন্ড অফ স্যার রোজার। দ্য ন্যারেটর ইজ আ ক্লোজ ফ্রেন্ড টু স্যার রোজার এন্ড অবজার্ভস হিজ ফিলিংস উইথ সিম্পেথি এন্ড আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ এখানে ন্যারেটর বা বর্ণনাকারী স্যার রোজারের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং সহানুভূতি ও বোঝাপড়া নিয়ে তার অনুভূতিগুলো পর্যবেক্ষণ করতেন। He noticed how deeply the loss of love has affected Sir Roger's whole life and character. অর্থাৎ তিনি লক্ষ্য করেছেন ভালোবাসা হারানোর যন্ত্রণা স্যার রোজারের পুরো জীবন ও চরিত্রকে একটা গভীরভাবে প্রভাবিত করেছে। কি মেসেজ করে নো এই সেই ক্লাস চলাকালীন। তাহলে আমরা একটু হইলেও ধারণা পাচ্ছি হিজ অ্যাকাউন্ট অফ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভের মধ্যে আমরা কি দেখতে পাবো? স্যার রোজারের ভালোবাসা। স্যার রোজারের উইডোর প্রতি প্রেম নিবেদন এবং উইডোর সেটা প্রত্যাখ্যান করা, এই জিনিসটাই দেখতে পাবো। তাহলে এখন আমরা যদি সামারি আকারে বোঝার ট্রাই করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো সর্বপ্রথম বর্ণনাকারী বর্ণনার মাধ্যমে একটা প্রবন্ধ শুরু করে তিনি স্যার রোজারের জীবনের এক দুঃখজনক ঘটনার কথা ব্যাখ্যা করেন। তিনি বলেন স্যার রোজার তরুণ বয়সে প্রেমে পড়েন, এক গভীর হতাশার শিকার হন। তার এই অপূর্ণ ভালোবাসা তার জীবনের এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকে। স্যার রোজার তার এক বন্ধুকে নিয়ে জমিদারির জমিতে ঘুরে বেড়ান। তিনি বাড়ির পাশের গাছগুলো দেখান এবং বলেন এই গাছগুলি তাকে সেই বিধবা নারীর কথা মনে করিয়ে দেয়। বহু বছর আগে তিনি গাছের ছালে সেই নারীর নাম খোদাই করে লিখেছিলেন। গাছের দিকে তাকালেই তার মনে পুরনো আবেগ ভেসে ওঠে। তিনি বলেন আজও সেই ভালোবাসার স্মৃতি তার হৃদয়ে অম্লান হয়ে আছে। স্যার রোজার তার জীবনের গল্প তার বন্ধুর সাথে শেয়ার করেন। তিনি জানান মাত্র 22 বছর বয়সে তিনি তার পৈতৃক জমিদারির দায়িত্ব পান এবং স্থানীয় শেরিফ, রাজা বা সরকারের প্রতিনিধি যারা তাদেরকে শেরিফ বলা হয়, এই স্থানীয় শেরিফ হন। একদিন আদালতে তিনি এক সুন্দরী বিধবাকে দেখেন যিনি নিজের যৌতুক মামলার জন্য সেখানে এসেছিলেন। ওই নারীর সৌন্দর্য ও ধীর স্থির আচরণ স্যার রোজারের দৃষ্টি আকর্ষণ করে। তাকে মুগ্ধ করতে তিনি দামি পোশাক পরেন এবং সুন্দর সেরা ঘোড়া নিয়ে আদালতে আসেন। বিধবা নারী অত্যন্ত বুদ্ধিমতী ও আকর্ষণীয় ছিলেন, তবে সবসময় কিছুটা দূরত্ব বজায় রাখতেন। তিনি নিজের ভক্তদের উপস্থিতি উপভোগ করতেন, কিন্তু কারো সাথে ঘনিষ্ঠ হতেন না। তার প্রতি স্যার রোজার প্রাণপণে আকৃষ্ট হয়ে যান, কিন্তু বিধবা সবসময় নিজের অবস্থানে নিভৃত থাকেন। তিনি ভালোবাসা ও সম্মান নিয়ে কথা বলতেন, কিন্তু আসল অনুভূতিগুলো লুকিয়ে রাখতেন। স্যার রোজার তার সামনে সবসময় স্নায়ু চাপে থাকতেন এবং সহজে কথা বলতে পারতেন না। স্যার রোজার বলেন বিধবা নারী ছিল অত্যন্ত চতুর এবং ঔরস বোধ সম্পন্ন। তিনি জানতেন তার আশেপাশের অধিকাংশ পুরুষের চেয়ে তিনি স্মার্ট। কোনো পুরুষই সহজে তার সান্নিধ্য পেত না। বেশিরভাগ মানুষ তার কথা রসিকতায় লজ্জায় পড়ে যেতেন বা কেউ কেউ অপমানিত হতেন। স্যার রোজার বহুবার তার বাড়িতে যান, কিন্তু প্রত্যেকবার তার আশেপাশে কোনো বন্ধু থাকতো যাতে কারোর সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠতা না গড়ে উঠে। তার চতুর কথাগুলোর প্রায়শই স্যার রোবাককে নির্বাক এবং বিভ্রান্ত করত। স্যার রোজার কখনোই বিধবা নারীকে ভুলতে পারেনি। তার ছোট ছোট আচরণও স্যার রোজারের জন্য ছিল অতি মূল্যবান। সম্পত্তির প্রতিটি কোণ তার মনে ওই নারীর স্মৃতি জাগিয়ে তোলে। তিনি বলেন সৌন্দর্য এবং কথার মধ্যে তিনি ছিলেন অনবদ্য। কোনো পুরুষই তার হৃদয়ে পৌঁছাতে পারে নাই। বর্ণনাকারীর মতে এই অপূর্ণ প্রেমই স্যার রোজারের জীবনভর স্বভাব ও মনোভাবকে বদলে দিয়েছে, তাকে আরো নম্র ও সংবেদনশীল করে তুলেছে। স্যার রোজারের মন থেকে এই অপূর্ণতার বেদনা কখনোই পুরোপুরি মুছে যায় নাই, যদিও তিনি এ বিষয়ে কারোর সঙ্গে খুব বেশি কথাও বলেন নাই। অর্থাৎ এখানে ন্যারেটর প্রশ্ন তার করি, বলেন ওই ভিডিওটা কি আর কখনো বিয়ে করে নাই? না, স্যার রজারের গাম্ভীর্যতা সাথেও প্রকাশ কখনো করেছে। সে স্যার উইডো রজারের সাথে কখনো? কেউই করে নাই। ও আচ্ছা আচ্ছা।
এই উইডো সবসময় গাম্ভীর্যতা প্রকাশ করতো, সে একটু বেশি সুন্দর, একটু অহংকার দেখাতো, সবাই তার পিছনে ঘুরঘুর করতো, এই ব্যাপারটা সে উপভোগ করতো আর কি। বিয়ে করলে তো আর এটা উপভোগ করতে পারবে না, এই জন্য করেনি। অর্থাৎ এখানে আমরা থিমগুলোর মধ্যে দেখতে পাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ বা ভালোবাসার হতাশা। এটি ভালোবাসায় যদি একটা ভালোবাসায় যদি সফল না হয়, তবে সেই ব্যর্থ প্রেম কতটা গভীর আবেগ তৈরি করতে পারে এটাই তুলে ধরা হয়েছে এখানে। তো এমন অপ্রাপ্তি এক ভালো মানুষের জীবনেও স্থায়ীভাবে একটা প্রভাব ফেলে কিন্তু। তারপর আমরা বলতে পারি মেমোরি অ্যান্ড রিগ্রেট। তো বহু বছর পরেও স্যার রোজার বিধবা নারীকে ভুলতে পারেন না। তার রিগ্রেট হচ্ছে, বিষাদ, স্মৃতি হচ্ছে, মেমোরি গুলো ফিরে আসতেছে, অতীতের স্মৃতি ও নানা চিহ্ন বর্তমানেও তার মনে বিরাজ করতেছে। তারপর আইডিয়ালাইজেশন অফ উইমেন, নারীকে আদর্শায়ন বলছেন। স্যার রোজার সেই বিধবা নারীকে প্রায় নিখুঁত ও অতুলনীয় নারী হিসেবে উল্লেখ করেছেন। তিনি সুন্দরী, বুদ্ধিমতী এবং সকলের নাগালের বাইরে। এ সবকিছুই স্যার রোজারের জন্য তাকে ভুলে যাওয়াকে আরো কঠিন করে তুলেছিল। এবং এখানে থিম হিসেবে আরো দেখতে পাই ভালনারেবিলিটি এন্ড সিনসিয়ারিটি, অর্থাৎ এখানে সহজ বা আন্তরিকতা ভাবে ব্যাপারটা বলা। স্যার রোজার তার খোলা, সংবেদনশীল আত্মকথায় দেখিয়ে দেন আন্তরিক ও সরল মনের মানুষরাই ভালোবাসায় সবচেয়ে বেশি কষ্ট পায়, তবে এটি তাদের আরো নম্র ও কোমল করে গড়ে তোলে। এরপর হচ্ছে আমাদের হিউম্যান নেচার, যেটা হচ্ছে মানব স্বভাব। প্রবন্ধটি বা এই এসেটা দেখায় প্রেম বিচ্ছেদ কিভাবে আমাদের জীবনকে গড়ে তোলে। এটি স্মরণ করিয়ে দেয় যে যারা বাহ্যিকভাবে দৃঢ় এবং সবার কাছে সম্মানিত, তারাও হৃদয়ের গভীরে কোনো না কোনো ব্যক্তিগত দুঃখ লুকিয়ে থাকে তাদের। ক্লিয়ার? জি ভাইয়া। এখানে এগুলোতে কিন্তু কবিতার মতো অনেক ফিগার অফ স্পিচের ব্যবহার হয়, মেটাফোর, সিমিলি, তারপর হচ্ছে পার্সোনিফিকেশন, হাইপারবোল, আইরনি, এলিউশন, এরকম নানান কিন্তু ফিগার অফ স্পিচের ব্যবহার হয়। যেমন এখানে হাইপারবোল কিভাবে, তিনি বলেছেন শি ইজ বিউটিফুল বিয়ন্ড দ্য রেজ অফ উইমেন, অর্থাৎ স্যার রোজার এক্সাগ্রেটেড দ্য উইডোজ বিউটি অ্যাজ গ্রেটার দেন অল আদার্স ওমেন। তিনি সকল নারী জাতির সৌন্দর্যের সীমানা ছাড়িয়ে গেছেন। এখানে স্যার রোজার বিধবা নারীর রূপের অতিরঞ্জিত প্রশংসা করেছেন, এমন ভাবে বলেছেন যেন তিনি সকল নারীর চেয়েও বেশি সুন্দরী। বুঝেছেন? জি ভাইয়া। সিমিলি কিভাবে ব্যবহার করছে, তিনি বলেছেন আই বোট লাইক আ গ্রেট সারপ্রাইজড ববি, আমি ঠিক যেন অবাক হয়ে যাওয়া কোনো নির্বোধ মানুষের মতো মাথা নুইয়েছিলাম। সে যখন রিজেক্ট করে সে চুপচাপ ছিল। তারপর মেটাফোর কিভাবে, শি ওয়াজ বোর্ন ফর দ্য ডিস্ট্রাকশন অফ অল হু বিহোল্ড হার। এখানে বিধবা নারীর সৌন্দর্যকে এমন শক্তির সঙ্গে তুলনা করা হয়েছে যা তার পথে আসা সকল পুরুষের হৃদয় ধ্বংস করে দেয়। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, সর্বশেষ যেটা আছে এটাই শেষ করব, ডেথ অফ স্যার রোজার। স্যার রোজারের মৃত্যু ঘটে গেল। কে লিখেছে এটা? জোসেফ এডিসন। জোসেফ জোসেফ এডিসন। এটা পাবলিশড হয়েছে কবে? 1713 সালে। 1713 সালে 25 এপ্রিল। এই পাবলিশ ডেট গুলো মনে একটু ঝামেলা আছে। আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 23 অক্টোবর 1712। এগুলা দেখতে হবে। ভাই আমিও পাইছিলাম এটা 1712। এটা মেবি 1712ই হবে। 23 অক্টোবর। আচ্ছা, এখানে আমরা ক্যারেক্টার হিসেবে কয়েকটা ক্যারেক্টার পাবো। যেমন ক্যারেক্টার গুলো যদি আমরা খেয়াল করি, এদের মধ্যে হচ্ছে আমাদের স্যার রোজার ডি কাভারলি, এনাকে তো আমরা শুরু থেকে দেখতেছি। এরপরে আমরা যে ক্যারেক্টারটা পাবো সেটা হচ্ছে দ্য বাটলার। দ্য বাটলার বলতে এখানে মূলত আরেকটা নাম আছে তার, সেটা হচ্ছে এডওয়ার্ড বিস্কুইট, WARD, এডওয়ার্ড বিসি IT, বিস্কুইট, দ্য বাটলার। ঠিক আছে, তাহলে এই ক্যারেক্টারটা সম্পর্কে যদি জানতে চাই, বাটলার মূলত স্যার রোজারের প্রতি অত্যন্ত অনুগত থাকতো,
আবেগপ্রবণ এবং নিবেদিত প্রাণ থাকতো। স্যার রোজারের মৃত্যুর খবরে তিনি মর্মাহত হয়ে সমস্ত দয়ার কর্মকাণ্ড এবং সাধারণের প্রতি তার যত্নের কথা বিষাদের সঙ্গে তিনি লেখেন। তার ভাষা সহজ সরল, হৃদয় স্পর্শী এবং তার লেখা থেকে স্পষ্ট বোঝা যায় এই পরিবারের সদস্যরা তাদের প্রভুকে গভীরভাবে ভালোবাসতেন। এখানে আমরা আরেকটা ক্যারেক্টার দেখব, সেটা হচ্ছে ক্যাপ্টেন সেন্ট্রি। ক্যাপ্টেন সেন্ট্রি স্যার রোজারের ভাগ্নে এবং উত্তরাধিকারী ছিলেন। তিনি শান্ত, ভদ্র এবং চুপচাপ স্বভাবের মানুষ। তিনি চেষ্টার কোনো কমতি রাখেনি যাতে চাচার স্মৃতিকে যথাযথ সম্মান জানানো যায়। ঠিক যেমন স্যার রোজার তার বাড়ির পুরনো কুকুরটিরও কর্মচারীদের জন্য সদয় ছিলেন, তিনিও তা বজায় রাখেন। তারপর আমরা চ্যাপলিনকে পাই। চ্যাপলিন সবসময় স্যার রোজারের মানবিকতা, মহৎ গুণের প্রশংসা করতেন, এটা তো আমরা জানি। স্যার রোজারের মৃত্যুর পরে তিনি এতটাই দুঃখ পেয়েছিলেন যে যখন এই প্রিয় জমিদারের কথা তুলতেন তখন এই চোখে জল এসে যেত। স্যার রোজার তার উইলে চ্যাপলিনের প্রতি আনুগত্য ও সদয় ব্যবহারের স্বীকৃতি স্বরূপ তাকে পুরস্কৃত করেছিলেন। এখন আমরা এখানে মানে অ্যাসেটের গল্পটা যদি বোঝার চেষ্টা করি, স্যার রোজারের মৃত্যু সংবাদ কে দিল? ন্যারেটর, বর্ণনাকারী এবং তার ক্লাবের সদস্যরা এক দুঃখজনক সংবাদ পান। স্যার রোজার ডি কাভারলি আর বেঁচে নেই। তিনি নিজ গ্রামের বাসভবনে শান্তিতে পরলোক গমন করেন। খুব অল্প সময়ের জন্য অসুস্থ ছিলেন। ক্লাবের সবাইকে একটা চিঠি পড়ে শোনানো হয়, যা লিখেছেন বাটলার এডওয়ার্ড বিস্কুইট। চিঠিতে তিনি গভীর শোকের সঙ্গে স্যার রোজারের শেষ দিনগুলোর কথা বলেন। এক দরিদ্র বিধবাকে জেলা অধিবেশনে সাহায্য করার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই ঘটনার পর স্যার রোজারের খাওয়ার প্রতি আগ্রহ কমে যায়। তিনি তার প্রিয় খাবারগুলো আর খেতে পারতেন না। প্রতিদিনই তিনি আরো দুর্বল হয়ে পড়তে থাকেন। ধীরে ধীরে তার শক্তি নিঃশেষিত হয়। এই অবস্থায় গৃহকর্মীরাও চরম দুঃখ বোধ করেন এবং পুরো কমিউনিটিতে সেই শোক ছড়িয়ে পড়ে। সবাই অপূরণীয় ক্ষতি ও বেদনা অনুভব করে। অসুস্থ অবস্থায় স্যার রোজার তার প্রিয় এক নারীর কাছ থেকে স্নিগ্ধ এক বার্তা পেয়েছিলেন। এ নারীর প্রতি তার দীর্ঘ 40 বছরের ভালোবাসা ছিল। এ বার্তায় কিছু সময়ের জন্য তিনি আনন্দিত হয়েছিলেন, যদিও সে সুখ বেশিক্ষণ স্থায়ী হয় নাই। জীবনের শেষ সময়ে স্যার রোজার আশেপাশের মানুষদের কথাই ভেবেছেন, তাদের ভালোবাসা ও মঙ্গল নিয়ে ভাবতেন। তিনি সেই নারীকে উপহার হিসেবে মুক্তার মালা ও কঙ্কন দিয়েছিলেন। চ্যাপলিনকে তার প্রিয় ঘোড়া ও কিছু টাকা দিয়েছিলেন। বর্ণনাকারীর জন্য রেখে গেছেন তার বইয়ের সংগ্রহ। সকল পরিচারকের জন্য দিয়েছেন পেনশন, যাতে তাদের ভবিষ্যৎ নিশ্চিত হয়। প্যারিসের প্রত্যেক পুরুষকে তিনি গরম কোট দিয়েছেন। প্রত্যেক নারীর শোক পালন করার জন্য একটা হুডযুক্ত চাদর পেয়েছেন। এছাড়াও স্যার রোজার গির্জার চূড়ার উন্নতির জন্য অর্থ দান করার পরিকল্পনা করেছিলেন। তিনি গির্জার চূড়ার, যেটাকে স্টেপল, উন্নতিতে সহযোগিতা করতে চেয়েছিলেন। চূড়া বলতে স্টেপল যেটা বলা হয়, এই গির্জার চূড়ার উন্নতিতে সহযোগিতা করতে চেয়েছিলেন। তো মৃত্যুর পূর্বে স্যার রোজার প্রত্যেক কর্মচারীকে ধন্যবাদ জানিয়ে তাদের বিশ্বস্ত ও নিষ্ঠাবান কাজের প্রশংসা করেছেন। চ্যাপলিন বলেছিলেন, স্যার রোজার মর্যাদার সঙ্গে এবং যথাযথভাবে মৃত্যুবরণ করেন। তাকে তার পূর্বপুরুষদের পাশে গ্রামের কবরস্থানে সমাহিত করা হয়। 6 জন ভাড়াটে স্যার রোজারের কফিন বহন করেন। পুরো গ্রামে এই শোক ছড়িয়ে পড়ে। প্রত্যেকেই তার মৃত্যুতে গভীর দুঃখ অনুভব করেন। ক্যাপ্টেন সেন্ট্রি স্যার রোজারের সম্পত্তি উত্তরাধিকার হিসেবে গ্রহণ করেন এবং দয়া ও যত্ন সহকারে তত্ত্বাবধান করেন। স্যার রোজারের প্রিয় কুকুরটিও তার প্রভুর অভাবে অস্থির হয়ে পড়ে। জানাজার দিন ছিল একেবারে বিষাদময়। প্যারিসের সকল মানুষ গভীর শোকে আচ্ছন্ন ছিল। কিছু বললেন? একটা প্রশ্ন করি। বলেন। হ্যাঁ, ওই যে কি এমন লিখেছিল ওই উইডোটা, যার কারণে খুশি হয়ে তার জন্য অনেক কিছু দিয়ে যান, বিশেষ করে তার মার চুড়ি। এটা কি একটু জানা যাবে? বুঝি নাই। মানে উইডোটা উনি মারা যাওয়ার আগে একটা চিঠি লিখেছিলেন নাকি কি একটা দিছিলেন, যে এটাতে খুশি হয়ে উনি ওই উইডোটাকে, যাকে ভালোবাসতো, তার জন্য অনেক কিছু দিয়ে গেছেন। তো এটাকে একটু মানে কি দিছিল এটা একটু বলা যাবে? এটা তো আমি পাই নাই, কি লিখছে এটা তো বলা হয়নি। শুধু বলছে যে আমি এরকম কিছু পাইছিলাম একটা যে দিয়েছে। উইডো খুশি হয়ে গেছিল, যেটা একটা চিঠি লিখছিল উইডো তার কাছে, যেটা পেয়ে স্যার উনি অনেক খুশি হয়ে গেছিল এবং ওনাকে এটা তো ওনার ঠিক মায়ের আছে, চুড়ি কিন্তু সহ। কি লিখেছিল? আপনি প্রশ্ন করলেন যে কি লিখেছিল। এখন উইডো কি জি। লিখেছিল এটা তো দেওয়া ছিল না কোথাও। ও আচ্ছা। এখন আমি তো এটা পাইনি কোথাও কি লিখেছিল।
বুঝেছেন? জি দাদা। কইছিলাম আচ্ছা, ওই জানাজার দিন ছিল একেবারে বিষাদময় এবং প্যারিসের সকল মানুষ গভীর শোকে আচ্ছন্ন ছিল। তো বর্ণনাকারী ক্লাবে চিঠি পড়া শেষ করেন। ক্লাবের সকল সদস্যদের চোখে জল আসে। তারা গভীর বেদনা অনুভব করেন। স্যার রোজারের ইচ্ছে মতো তারা উপহার হিসেবে পেয়েছিলেন পার্লামেন্টের আইন গ্রন্থ, যা তিনি বিশেষভাবে স্যার অ্যান্ড্রু ফ্রিপোর্টকে দিতে চেয়েছিলেন। এছাড়া স্যার রোজার ক্লাবের প্রত্যেক সদস্যদের জন্য শোকের পোশাক ও আংটি রেখে গিয়েছিলেন। মৃত্যুর মুহূর্তেও স্যার রোজারের বন্ধুত্বের কথা গভীর ভালোবাসা ও যত্নের সঙ্গে স্মরণ করে গেছেন। এই হচ্ছে আমাদের এডিশন স্টিলের লেখা 5টা এসে। ঠিক আছে? জি জি ভাইয়া। ভাইয়া বলছিলেন কিছু ব্রিফ দিবেন না গায়া। আমি বইটাই খুঁজে পাইনি। জেপি ভাইয়ের রুমে আছে নাকি দেখতে হবে। কালকে দেখছিলাম, পাইনি। আজকে ফাইনালি দেখে আগামীকাল দেবো। আগামীকাল এডমান স্পেন্সার এডমান স্পেন্সার এডমান বার্কে আর যে স্যামুয়েল জনসন লাইফ অফ কাউলি আর স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল, এই দুইটা দেখায় আলোচনা করব এবং হচ্ছে যে আপনাদের ব্রিফ দেখাই দিব, দিয়ে নন ফিকশনাল প্রোজ ক্লোজ করব। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এটার পরে কি পড়াবেন? এরপরে আমরা আলোচনা শুরু করব হচ্ছে অ্যাবসালম একিটোফেল, রেপ অফ দ্য ল, গালিভার ট্রাভেলস। আমার মনে হয় যে গালিভার ট্রাভেলস আমি যেভাবে ক্লাস নিছি ওই ক্লাসগুলোই দেখা ভালো, কারণ এখন আরো শর্ট হয়ে যাবে ক্লাসগুলো। রিভিশন ক্লাসে একটু বিস্তারিত জানাই ভালো। ওখানে জি 3টা ভাইয়া। নাকি 4টা ক্লাস আছে। যদি সম্ভব হয় ওই ক্লাসগুলো একটু দেখে নেন, কারণ এই যে রিভিশন ক্লাসগুলো তো শর্ট হয়ে যায়। যেমন বিশেষ করে অ্যাবসালম একিটোফেল প্রচুর তথ্য দিয়ে আমি পড়েছিলাম। এখন তো জি ওই ভাইয়া। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আর আলোচনাটা হবে শুধু। কারণ আমার যে টপিকগুলো আমি অনেক ভালোভাবে আপনাদের আলোচনা করে দিছি। যেটা করতে পারি সেটা হচ্ছে যে টপিকগুলো বাকি আছে, যেমন রবিনসন ক্রুশো ক্লিয়ারলি হয়তো হয় নাই, সেটা নিয়ে আলোচনা করতে পারি। এই জন্য আমাকে একটা দিন আবার সময় নিতে হবে। রবিনসন ক্রুশো আমাকে আগে পড়তে হবে। আমার অনেক আগের পড়া আছে, কিন্তু ক্লাস নিতে গেলে আমাকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে। বুঝি নাই? অরণ্যক আছে। অরণ্যকে জায়েদ ভাই নিয়ে নিবে। এখানকার প্রিভিয়াস ইয়ারের ব্রিফ গুলো ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, মিউট করেন। এডিশন স্টিল থেকে আপু মিউট করেন। সালগুলো লেখা নাই কেন? সালগুলো লেখা নাই কেন? ব্যাপারটা কি? আমার এখানে তো বইটাও নাই। আচ্ছা, which place did Edison go frequently in the city? What do you know about the education of Joseph Edison? Account himself, write a note on Sir Roger D. Cavalli. What ironies do you find activities? এটা তো 23-এ আসছে। Sir Roger disappointed in love while Honeycomb Entertainment to the number of spectator club. Do you consider Sir Roger devote of God? Edison humor. Edison to reform the society. আচ্ছা, এখান থেকে আমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে 23 নাম্বার। 24 নাম্বার দিব না, 24 নাম্বার ওটা শর্ট ব্রড গুলো পড়লে ওটা এমনি হয়ে যাবে, এমনি লিখতে পারবেন। 26 নাম্বার, 27 নাম্বার, 29, 31, 32,
34, 35 এগুলো পড়তে হবে। বুঝেছেন? জি ভাইয়া। গত ফ্রান্সিস বেকনের প্রশ্নগুলো কি আসলে পড়েছেন আপনারা? জি ভাইয়া পড়েছি। উত্তরগুলো খুবই ছোট ছোট করে দেওয়া আছে, ইজি করে দেওয়া আছে, জাস্ট রিডিং একবার দুবার পড়তে হবে। ভাইয়া ঠিক এই আছে? সাবজেক্টের শর্ট গুলো একদমই ছোট, এইভাবে লিখলে কি ফুল মার্ক পাওয়া যাবে? যাবে, আপনি লিখতে গেলে এটা আরো বড় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। জি স্যার। ভাইয়া পরীক্ষায় 1 পেজ লিখলে মানে কি পরিমাণ নাম্বার পাবো? আপনি একটু আপনার মতো করে বানায় লিখবেন। হ্যালো, 2 পেজ এনে হয়ে যায় শর্ট। হ্যাঁ বল, সমস্যা নেই। হ্যাঁ, আরো ওয়েট করে থাক না। এই আর 5 মিনিট। আচ্ছা, আচ্ছা, আপনার জাহিদ ভাইয়া ফোন দিছিল। ওকে, তো কি যেন বলতেছিলেন? আপনারা একটু বাড়ায় লিখবেন, বুঝেন নাই? বিষয় তো একগুলোই, একই না সবগুলো বিষয়ে। প্রথম টেক্সটটাতে কি পাইলাম? এডিশন স্টিলের প্রথমে পাইলাম হচ্ছে আমরা তার পরিচয় দিল, তারপরেটাতে তার বন্ধুদের পরিচয় দিল। ক্যারেক্টার তো ওগুলাই, আলাদা ক্যারেক্টার আসছে না না। না। পুরো এডিশন স্টিলের 5টা টেক্সট মিলে তো একটা ড্রামা বা নাটকের মতো হয়, তাই না? এর জি থেকে ভাইয়া। তো অ্যান্সার করা এর থেকে তো আর সহজ হওয়ার কথা নয়। সব থেকে সহজ হওয়ার কথা এগুলো, শুধু একটু পড়তে হবে, বুঝতে হবে। এবং এটা অনেকটা গল্পের মতো, গল্পের মতো না স্যার রোজারের কাহিনীটা? জি ভাইয়া। এখানে তো ফ্রান্সিস বেকনের মতো, মানে ফ্রান্সিস বেকনের যে প্রবন্ধগুলা সেরকম কি এডিশন স্টিলের প্রবন্ধগুলা? না ভাই। না না, ভাই। এডিশন স্টিলের অ্যান্সার করা তো সহজ। আমি সব সময় অ্যান্সার করতাম হচ্ছে এডিশন স্টিলে, তারপর হচ্ছে লাইফ অফ কাউলি থেকে অ্যান্সার করতাম, তারপর হচ্ছে এই যে এডমান বার্গে থেকে অ্যান্সার করতাম। আমি ফ্রান্সিস বেকন থেকে অ্যান্সার করছি, 4টা থেকে অ্যান্সার করছি, কিন্তু ফ্রান্সিস বেকন থেকে আমি কম লিখতাম, বেশি লিখতাম হচ্ছে এই 3টা থেকে। আচ্ছা, ব্রডের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, আমাদের এই 2টা প্রশ্ন তো মাস্ট পড়তেই হবে। এখানে একটা 22 সালে কি 3টা প্রশ্ন আসছে এখান থেকে? দেখেন তো একটু, সেট সাজেশন থাকলে। আপনারা আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। জি ভাইয়া 3টা আসছে। 3টা, 23-এ আসছে 2টা, 21-এ 2টা, চোখ বন্ধ করে 2টা প্রশ্ন এখান থেকে কমন পাবেনি। তার মধ্যে 12, 13 আর হচ্ছে 14, এই 3টা প্রশ্ন থেকে 2টা কমন পেতে পারেন, আবার একটাও কমন পেতে পারেন, কিন্তু আশা করি একটা পাবেনি। ঠিক আছে? এখান থেকে তো আমাদের 8 নাম্বার আর 15 নাম্বার তো নাই, দরকার নেই। এখানে আপনাদের একটা পড়তে হবে, সেটা হচ্ছে 9 নাম্বার, রাইট এন এসে অন এডিশনস প্রোজ স্টাইল। যদি বেকনের প্রোজ স্টাইল আসে তাহলে এডিশনের প্রোজ স্টাইল আসবে না, আর যদি এডিশনের প্রোজ স্টাইল আসে তাহলে ওইখানে আসবে না। ঠিক আছে? ওটা 23-এ আসছে প্রজেক্টের পেপারে। ভাই ভাইয়া বেতনের সাথে 23 আসছে। তাহলে এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই 4টা প্রশ্ন থাকলো,
আর এইখানে আমাদের আরেকটা পড়তে পারেন, সেটা হচ্ছে 11 নম্বরটা। 11 নম্বরটা খুবই সহজ, স্যার রোজারের ক্যারেক্টারটা সম্পর্কে জানতে চাইছে, রোল অফ ক্যারেক্টার স্যার রোজার, এইভাবে আসতে পারে। ঠিক আছে, তাহলে এই 5টা প্রশ্ন পড়েন, 2টা প্রশ্ন আশা করি কমন পাবেন, 3টাও পেতে পারেন যদি আসে। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা ভাইয়া। এই প্রশ্নটা খেয়াল করেন, 12, 14, 16, 18, 20, 22 কোনো জোড়া সাল বাদ গেছে? না ভাইয়া। আপনারা পরীক্ষা দিচ্ছেন 24-এ, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এই জন্য এই 5টা প্রশ্ন পড়লে 3টা কমন পেয়েও যেতে পারেন। তাহলে এই প্রশ্নগুলো পড়ে আমাকে আগামীকালকে জানান, কিন্তু পড়তে হবে, না পড়ে শুধু বললে হবে না যে ভাইয়া পড়ছি। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। পড়ে আমাকে বলেন যে ভাইয়া এই জায়গাটাতে সমস্যা আছে বা আমি কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছি। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবেন। আচ্ছা, এখন প্রোজ স্টাইলটার এখানে যদি দেখেন, তার প্রোজ স্টাইলটা কি ছিল? খুব সিম্পল এবং সহজ করে লিখতো, ক্লিয়ার, সিম্পল, ফ্রেন্ডলি, ফানি, তাই না? তাহলে আপনি জি চাইলে ভাইয়া। এখানে লিখতে পারেন ফানি। যদি পয়েন্ট, এই প্রশ্নটা পয়েন্ট ছাড়াই লেখা উচিত, পয়েন্ট দিলে এটা ভালো হবে না। যেমন এইখানে দেওয়া যায় এই যে হিউমার, এই হিউমারটাকে এখানে আপনি পয়েন্ট করতে পারেন। আর এটা যদি পয়েন্ট করে লিখেন তাহলে এটা দিতে পারেন ল্যাঙ্গুয়েজ। তারপর এটা হচ্ছে হিউমার, এটা হচ্ছে টোন, এই তো প্রথমেরটা ল্যাঙ্গুয়েজ না দিলেও স্ট্রাকচার দিতে পারেন, এখানে স্ট্রাকচার দেন, এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, বুঝেছেন? জি জি ভাইয়া। ভাইয়া। ভাই 2 নাম্বারটা জানি কি বললেন? 2 নম্বরটা মানে হিউমার। এখানে দেখলেই তো বুঝতেছেন, অ্যানাদার ফিচার অফ এডিশন প্রোজ ইজ হিউমার। আচ্ছা, এরপরে এই প্রশ্নটা আসলে আপনার ওই পয়েন্ট ছাড়াই লেখা ভালো, প্রোজ স্টাইলটা। আর এটা এটা হচ্ছে ইউজ অফ আইরনি এজ আ স্টাইলিস্টিক ডিভাইস, এটা কি দেখাই দিছি? না না ভাইয়া। ভাইয়া। এটার পয়েন্ট হবে আপনার এরকম, এই যে এখানে স্যার রোজার এট চার্জ দ্য স্পেক্টেটর অ্যাকাউন্টস হিমসেলফ, ডেথ অফ স্যার রোজার্স, এই 3টা আছে, 3টা থেকে 3টা পয়েন্ট। বুঝতে পারছেন? এই যে একটা পয়েন্ট, দ্য ইন দ্য স্পেক্টেটর অ্যাকাউন্ট অফ হিমসেলফ, আর এখানে হচ্ছে স্যার রোজার এট চার্জ, 2টা হয়ে গেল, আর শেষে হচ্ছে ডেথ অফ স্যার রোজার্স, এই 3টা পয়েন্ট দিয়ে লিখে দিবেন। ক্লিয়ার? ভাইয়া এগুলো এগুলা বোল্ড করা হয় না, কিন্তু এগুলাই পয়েন্ট, এটা পড়লে বোঝা যায়। জি ভাইয়া, বোঝা যায় এটা। শুধু আলাদা করে রাখা হয় নাই যে এটা পয়েন্ট, কিন্তু এগুলোই পয়েন্ট। ক্যারেক্টারটাতে যদি খেয়াল করেন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অর আর্লি স্টেজ। আমি প্রথমে হচ্ছে যখন স্যার রোজারের সম্পর্কে বললাম, তখন স্যার রোজারের যে ক্যারেক্টারটা বললাম ওখানে বলে দিছিলাম না পয়েন্টগুলো? জি ভাইয়া। যেমন আমি মনে হয় বলেছিলাম হচ্ছে আহ ওটা কোনটাতে বললাম,
অফ দ্য ক্লাবই মনে হয় না? আচ্ছা, এটা হচ্ছে লিখবেন প্রথমটা ব্যাকগ্রাউন্ড এন্ড আর্লি লাইফ, ঠিক আছে? প্রথমত এটা লিখতে পারেন। তারপর এখানে অবশ্য তার লেখাগুলো থেকে দিছে তো আর্লি লাইফ, এরপরে আপনি পয়েন্ট দিয়ে দিতে পারেন এই যে হিজ অ্যাকাউন্ট অফ হিমসেলফ এটা। তারপর এখানে এটা লিখতে পারেন স্যার রোজার এট চার্চ। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে ডেথ অফ স্যার রোজার। এই তো এগুলাই বুঝেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আর এগুলো এই যে পয়েন্টগুলো নিজেই পাবেন। এই যে এটা হচ্ছে দ্য স্পেক্টেটর অ্যাকাউন্ট অফ হিমসেলফ। তারপর আমরা যদি খেয়াল করি এটা হচ্ছে স্যার রোজার এট চার্চ। তারপর এটা হচ্ছে দ্য ডেথ অফ, এই যে টেক্সট গুলোর নামগুলো পয়েন্ট দিয়ে দিবেন। ডেথ অফ স্যার রোজার, শেষ। আর ইংলিশ নোবেল পায়োনিয়ার, এই জিনিসটা হচ্ছে যে এডিশন ইজ দ্য পায়োনিয়ার অফ দ্য ইংলিশ নোবেল। খুবই একটা সুন্দর প্রশ্ন। এডিশন মূলত হচ্ছে ইংলিশ নোবেলের পথপ্রদর্শক ছিল। কেন ছিল সেটা আমাদের প্রমাণ করতে হবে। তার লেখাগুলোর উপর থেকে আমরা প্রমাণ করতে পারি। জোসেফ এডিশনের যে লেখাগুলো, দ্য স্পেক্টেটর অ্যাকাউন্ট অফ হিমসেলফ, তারপর এখানে আছে স্যার রোজার এট চার্চ, তারপর যদি দেখি দ্য ডেথ অফ স্যার রোজার, যে তিনটা লেখা তিনি তার একা 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 তিনটা লেখা পাই, সেই তিনটাকে আমরা পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারি। আর ইন্ট্রোডাকশন, কনক্লুশন এখন শুধু সাজায় লিখবেন। বুঝেছেন? জি ভাইয়া। এই তো। তারপর স্পেক্টেটর ক্লাবের মধ্যে এটা পয়েন্ট দেওয়াই আছে। এখানে হচ্ছে যে ক্যারেক্টার গুলো পাইছি আমরা, সব ক্যারেক্টার গুলোকে উল্লেখ করে দিবেন, শেষ। স্যার রোজার ডি কাভারলি, তারপর হচ্ছে আমাদের অ্যান্ড্রিউ ফ্রিপোর্ট, টেম্পলার বা হচ্ছে যে লয়ার ছিল, ক্যাপ্টেন সেন্ট্রি, উইল হানিকম, ক্লার্কজিম্যান, যে 6টা ক্যারেক্টার আছে এই 6টা ক্যারেক্টারে এখানে থাকবে। ওকে, তো এর থেকে আর সহজ তো আমার মনে হয় না যে এই প্রোজের মধ্যে আছে। একই জিনিস বারবার ঘুরে ফিরে আসবে, তাই না? জি ভাইয়া। তাহলে এখন আপনারা পড়বেন, পরে হচ্ছে আমাকে আগামীকালকে ফিডব্যাক জানাবেন। ক্লিয়ার? জি আচ্ছা ভাইয়া ভাইয়া। ক্লিয়ার। তাহলে আজকে এ পর্যন্তই। টাটা, বাই বাই। কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। না এতক্ষণ ভাইয়া। ধরে ক্লাস নিলাম, চিন্তা করেন, মাত্র 15-20টা কমেন্ট। কিসের 15-20টা? 10টা কমেন্টও হয় নাই, 27টা রিয়েক্ট। তাহলে আমি অনুপ্রেরণাটা পাবো কিভাবে বলেন তো? আমি অনুপ্রেরণাটা পাবো কিভাবে? আপনারা যদি কমেন্টে বলেন যে ক্লাসটা কেমন লাগলো, বা হচ্ছে যে অন্তত রিয়েক্ট গুলো বেশি হয়, তাতে কি হবে, সবার কাছে পৌঁছাবে, সবার সামনে আমি যেতে পারবো, তাই না? এটা তো উচিত, বলতে হয় সব সময়। ঠিক আছে, টাটা, বাই বাই।